Hello students, welcome to our channel বং ম্যাথ সেন্টার। তাহলে তোমরা অলরেডি জানো এই যে বং ম্যাথ সেন্টার এখানে ক্লাস করানো হয় ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12 অবধি। আচ্ছা, ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি অর্থাৎ কেমন না ক্লাস 8 থেকে ক্লাস 10 অবধি তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, অর্থাৎ তোমাদের পুরো সায়েন্স গ্রুপটাই করানো হয় বং ম্যাথ সেন্টার অর্থাৎ আমাদের এইখানে। এবং 11 থেকে 12 যে ক্লাসগুলো রয়েছে তাদের কি করা হয়, তাদের ম্যাথামেটিক্স এখানে পড়ানো হয়। ওকে, তাহলে দেখো আমাদের মানে এই তোমাদের যে ধরো টেক্সট বুক রয়েছে সেখানে সমস্ত অঙ্কগুলো এখানে করানো হয় এবং তোমাদের ধরো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেগুলো ওখানে করানো হয়। এবং কি করানো হয়, যখনই এখানে চ্যাপ্টার শেষ হচ্ছে আমরা সেখান থেকে এক্সাম নিচ্ছি, আবার সেই চ্যাপ্টার সম্বন্ধে আমরা নোট প্রোভাইডস করছি। ওকে, তাহলে তোমরা যারা এখনও অবধি এই যে আমাদের চ্যানেল বং ম্যাথ সেন্টার এর সাথে যুক্ত হওনি তারা এক্ষুনি আমাদের যে নিচে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটার নিচে কী রয়েছে না, সাবস্ক্রাইব রয়েছে লাল কালারে, সেটা তোমরা প্রেস করছো এবং আমাদের সাথে যুক্ত হচ্ছে। ওকে, তাহলে দেখো আজকের এই ভিডিও ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তাহলে ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তাহলে এইটুকু তোমাদের ধারণা সবারই রয়েছে যে কিনা তোমাদের বিদ্যালয় থেকে প্রতিটি শ্রেণীর জন্যই তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এবং সেগুলো তোমাদেরকে কী করতে হবে, সেগুলো তোমাদেরকে বাড়িতে সমাধান করতে হবে এবং বিদ্যালয়ে সেগুলো জমা করতে হবে এবং সেগুলোর ভিত্তিতেই তোমাদেরকে কিন্তু নাম্বার দেওয়া হবে ফাইনালে। ঠিক, তাহলে এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক, তাই এগুলো নিয়ে আমরা এসেছি। তাহলে দেখো তোমাদের প্রতিটা অঙ্ক ভালো করে বুঝিয়ে সমাধান করাচ্ছি আমরা। তাহলে তোমাদেরকে কী করতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং যুক্ত থাকার জন্য কি করতে হবে না, বং ম্যাথ সেন্টার যে চ্যানেলটা রয়েছে তার সাথে যুক্ত হতে হবে, অর্থাৎ সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তাহলে দেখো তোমাদের দুটো পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। তাহলে পার্ট 1-এর প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কী রয়েছে দেখো, ax² + bx + c = 0, যেখানে কিনা a b c গুলো বাস্তব এবং এটা 0 নয়, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে দেখো এইখানে যে দিয়েছে a b c বাস্তব এবং এটা 0 নয়, এই কারণেই বলেছে যদি a 0 হয় তাহলে সমীকরণটির আর দ্বিঘাত থাকছে না, অর্থাৎ যদি সমীকরণটি আমার দ্বিঘাত না হয় তাহলে তখন কিন্তু আমার একঘাত হবে। কারণ দেখো 0-এর সাথে যদি আমি x² গুণ করি তখন কিন্তু আমার 0 হবে, তাহলে আমার অলরেডি পড়ে থাকবে bx + c, তখন কিন্তু আমি x-এর একটি মান পাবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে দুটো মান যদি পেতে হয় তাহলে দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার কিন্তু আমাদের একটা অলরেডি ভিডিও রয়েছে, সেখানে তোমরা কিন্তু সম্পূর্ণ থিওরি পাচ্ছ। ঠিক আছে, তারা যারা এখনও অবধি দেখোনি ভিডিওটা তারা কিন্তু গিয়ে দেখে নেবে। ওকে, আমাদের চ্যানেলে যাও, গিয়ে তোমার ভিডিওটা দেখে নেবে। তাহলে দেখো এই চ্যাপ্টারে কী রয়েছে না, তোমরা জানো যে তোমাদের দ্বিঘাত সমীকরণের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি, স্যার সিদ্ধারাচার্য তিনি একটা সূত্র উপস্থাপন করেছিলেন। ঠিক আছে, তাহলে সূত্রগুলো কেমনভাবে উপস্থাপন করেছিলেন সেগুলোর ভিডিও কিন্তু অলরেডি তোমাদের যে ক্লাসের অঙ্কগুলো রয়েছে সেইখানে আমি করাবো। তাহলে আমি এখন আর অতটা বিস্তৃতভাবে সেগুলো বলছি না। তাহলে আমি দেখো আমি ওইটুকু লিখছি যে সিদ্ধারাচার্যের সূত্র থেকে আমরা কি পাই। তাহলে আমরা জানি a'(x² + b'(x + c' = 0) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়গুলি হলো। তাহলে বীজদ্বয়গুলি শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে বীজদ্বয়গুলি কেন হলো, কারণ না আমার যেহেতু দেখছি এই যে সমীকরণটা তার ঘাত রয়েছে 2, অর্থাৎ সমীকরণটির দুটো বীজ রয়েছে, ঠিক কি না। তাহলে সেই দুটো বীজ কেমন দেখো, x = কি হবে -b' √ b' তার স্কোয়ার -4ac'/2a। ওকে, তাহলে দেখো তোমাদের বইয়ে অলরেডি সেটা ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে রয়েছে সমীকরণটা, এবং সেখানে তুমি এখানে বি ড্যাশ পাবে না বি পাবে, এখানেও বি ড্যাশ পাবে না বি পাবে, অর্থাৎ তোমাদের বইয়ে সেই ড্যাশগুলো দেওয়া নেই। কিন্তু আমরা ড্যাশগুলো কেন দিচ্ছি, কারণ দেখো আমাদের যে সমীকরণটার কথা বলেছে সেই সমীকরণটা কিন্তু অলরেডি এ বি সি আকার দিয়েছে, তাহলে আমাদেরকে কিছু অন্যভাবে উপস্থাপন করতে হবে, তার জন্য আমি ড্যাশ দিয়ে রাশিগুলো লিখেছি। তাহলে এই মতো একটা দ্বিঘাত সমীকরণের বীজ হয় আমার এইভাবে দুটো বীজ, ঠিক। অর্থাৎ কেমন এইভাবে দুটো বীজ, অর্থাৎ যখন আমি দেখো প্লাস চিহ্নটা নিচ্ছি, অর্থাৎ তখন আমি মাইনাসটা নেব না, তাহলে তখন মাইনাস বি ড্যাশ প্লাস রুট ওভার অফ বি ড্যাশ তার স্কোয়ার -4 এ ড্যাশ সি ড্যাশ বাই 2 এ ড্যাশ। আবার যখন আমি মাইনাস চিহ্নটা নেব তখন কত হবে, মাইনাস বি ড্যাশ মাইনাস রুট ওভার অফ বি ড্যাশ তার স্কোয়ার -4 এ ড্যাশ সি ড্যাশ বাই 2a, ঠিক কিনা। তাহলে এইটা বীজ হয়। তাহলে এই বীজটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা এই কারণেই করেছি, তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে। তাহলে বলেছে বীজদ্বয় সমান হবে, তাহলে আমি যদি একটু এটা ভালো করে লাইনটা লিখি, তাহলে দেখো এই 2 এর রাশিটা এটার সাথেও ভাগ রয়েছে, আবার এটার সাথেও ভাগ রয়েছে, ঠিক কিনা। তাহলে আমার এই যে রাশিটা রয়েছে সেই রাশিটার মানটা কোন জিনিসটার উপরে নির্ভর করছে, দেখো না জিনিসটার উপরে নির্ভর করছে, সেটা হচ্ছে সম্পূর্ণ এই জিনিসটার উপরে নির্ভর করছে, ঠিক। কারণ এই জিনিসটা যদি আমার না থাকে তাহলে কি মাইনাস বি আর 2 এ ড্যাশ, তাহলে আমার যদি দুবারের ক্ষেত্রে কিন্তু একই বীজ পাবো। অর্থাৎ কখন আমি দুটো বীজ একই পাবো, যখন আমার এই দেখো এই ভিতরের রাশিটা 0 হবে, অর্থাৎ এই ভিতরের একটা যদি আমার 0 হয় তখন কিন্তু আমার দেখো দুটো বীজে একটা বীজ কত মাইনাস বি ড্যাশ বাই 2 এ ড্যাশ পাচ্ছি, আর একটি বীজ সেটাও আমি মাইনাস বি ড্যাশ বাই 2a পাচ্ছি। এখানে এটা তোমার 0 হয়ে যাচ্ছে, মনে করো আমি এইখানে বি ড্যাশের মানটা আমি ধরে নিচ্ছি 5, ঠিক। আর এই 2 এ ড্যাশের মানটা আমি মনে করছি 10, তার সাথে একবার দেখো কী রয়েছে প্লাস মাইনাস রয়েছে, তাহলে এই রাশিটার মানটা যদি 3 হয় তাহলে দেখো 5-এর সাথে যখন আমি 3 যোগ করব তখন 8 পাবো, আবার 5-এর সাথে যখন আমি 3 বিয়োগ করব তখন আমি 2 পাবো। তাহলে আমি দুটো আলাদা আলাদা মান পাচ্ছি কিনা। কিন্তু যদি এই রাশিটা আমার 0 হয়, এই রাশিটা যদি আমার 0 হয় তাহলে দেখো আমি একই মান পাচ্ছি। কেন? কারণ 5-এর সাথে 0 যোগ করলেও 0, 5-এর সাথে যদি আমি 0 বিয়োগ করি তবুও 0, অর্থাৎ রাশিটার মানটা কার উপর নির্ভর করছে, এই রাশিটার উপরে। এই জন্য এটাকে বলে আমার নিরূপক, ঠিক আছে। নিরূপক কেন? কারণ এর উপরেই সেই মানটা আমার নির্ভর করছে বলেই নিরূপক বলে। তাহলে নিরূপকটা কী হচ্ছে দেখো, এমনি হয় বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, কিন্তু যেহেতু আমার সমীকরণটা অলরেডি রয়েছে তাহলে কি হবে এইটা। তাহলে আমার দেখো যদি আমি মানগুলো বসাই তাহলে কি হবে না, অতএব সমীকরণটির মানদ্বয় সমান হবে কখন, যখন নিরূপকটা 0 হবে, ঠিক কিনা। তাহলে নিরূপকটা মানে কত দেখো, বি ড্যাশ তার স্কোয়ার -4 এ ড্যাশ সি ড্যাশ, ওকে। অতএব বীজদ্বয় সমান হওয়ার শর্তটি হলো সমান কত হবে না, বি ড্যাশ তার স্কোয়ার -4 এ ড্যাশ সি ড্যাশ, ঠিক আছে। এরপর দেখো বি ড্যাশের মানটা হচ্ছে বি, এ ড্যাশের মানটা হচ্ছে এ, আর সি ড্যাশের মানটা হচ্ছে কত সি। তাহলে আমি বি ড্যাশের জায়গায় বি বসাবো, অর্থাৎ বি স্কোয়ার -4ac। এই মানটা কী হতে হবে, তাহলে এইটা বীজদ্বয় সমান হওয়ার শর্ত হলো এইটা কী হতে হবে, এই মানটা আমার 0 হতে হবে। তাহলে এইটা 0 যদি হতে হয় অর্থাৎ কি না এইটিও 0 হতে হবে। এখানে বি স্কোয়ার -4ac হলো সমীকরণটির নিরূপক, ওকে। বাস এইটুকু লিখলে এলো তোমাদের। তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত কোনটা না, বি স্কোয়ার -4ac-টা 0 হতে হবে, যাকে আমরা কি বলি সমীকরণটার নিরূপক বলি। তাহলে তোমরা এইটুকু লিখে নিচ্ছ। তাহলে এইটুকু লিখলে মানে তোমাদের যে ফার্স্ট অঙ্কটা রয়েছে সেটা অলরেডি আমাদের হয়ে গেছে, ওকে। তাহলে দেখো ফার্স্ট অঙ্কটা কী ছিল, x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি না, বীজদ্বয় সমান হওয়ার শর্ত হলো বি স্কোয়ার -4ac = 0, বা তুমি বি স্কোয়ার = ac লিখতে পারো। আমি যদি 4ac-টা ওদিকে নিয়ে যাই তাহলে তখন আমি কত পাচ্ছি দেখো, বি স্কোয়ার
ইকুয়াল টু 4ac, বাট আমি সেটা না করলেও চলবে। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4 সেটা কী বলছে না নিরূপক বলছে। কেন বলছে? কারণ তার উপর কি হচ্ছে আমার বীজের প্রকৃতিগুলো নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট অঙ্ক হলো। এরপর দেখা যাক তোমাদের যে দ্বিতীয় অঙ্কটা রয়েছে সেটা কেমন হয়েছে, বা তোমাদের দ্বিতীয় অঙ্কটা কী রয়েছে দেখা যাক। তাহলে দেখো তোমাদের যে দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটি কী রয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের যা এর দৈর্ঘ্য হচ্ছে কত 12 সেন্টিমিটার। যদি তা হয় তাহলে তোমাকে বের করতে বলেছে যে কেন্দ্র থেকে জাটির দূরত্ব কত। অর্থাৎ দেখো আমরা পড়িনি, খুব একটা বুঝতে পারলাম না। তাহলে আমরা যদি ছবি আঁকি তাহলে কেমন ছবি হবে দেখো না, এইভাবে একটা আমাদের বৃত্ত রয়েছে। তাহলে এটা হলো আমাদের মনে করি একটা বৃত্ত। ঠিক, এই বৃত্তটার আমি নাম দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত, কারণ বৃত্ত অঙ্কন করতে হলে আমাদের একটা কেন্দ্র দরকার, ঠিক কি না? তাহলে আমি নামটা দিলাম কেন্দ্রের ও। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, এর ব্যাসার্ধ। তাহলে এইভাবে যদি এটা একটা ব্যাসার্ধ হয় তাহলে এই ব্যাসার্ধর দৈর্ঘ্যটা কত না, ব্যাসার্ধর দৈর্ঘ্যটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, ঠিক কি না? এবং কি বলেছে দেখো, এই বৃত্তের যা এর দৈর্ঘ্য। তাহলে এই বৃত্তের উপর আমি যে কোনো একটা যা নিচ্ছি, তাহলে আমি মনে করছি এইভাবে একটা যা নিলাম। ঠিক আছে, এভাবে আমি একটা যা নিলাম, যাটার নাম দিলাম এ বি। তাহলে এই যে দেখো একটা এ বি আমি যা নিলাম, এই যাটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, যাটার দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 12 সেন্টিমিটার। তাহলে এই পুরো যাটার দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ এ বি সমান কত হচ্ছে না, এ বি সমান হচ্ছে আমার 12। আমি যদি এই বিন্দুটার নাম দিই ধরো পি, যেটাখানে ওপিটা কত ব্যাসার্ধ, তাহলে আমি কি পাচ্ছি ও পি সমান কত হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এ বি সমান কত পাচ্ছি, তাহলে এ বি সমান আমি পাচ্ছি দেখো 12 সেন্টিমিটার। ঠিক, এতটা অবধি আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। এবং আমাদেরকে বের কী করতে বলেছে দেখো, বের করতে বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে যা এর দূরত্ব। অর্থাৎ এইটা যদি আমার বৃত্তের কেন্দ্র হয় তাহলে আর এইটা যদি যা হয় তাহলে এই কেন্দ্র থেকে এই যায়ের দূরত্বটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই কেন্দ্রের যা থেকে দূরত্ব, অর্থাৎ কি না সবচেয়ে যদি কাছের দূরত্ব বলি, তাহলে কি আমরা একটা সরলরেখার দ্বারা যদি যুক্ত করি তাহলে সেই সরলরেখার যে দূরত্ব সেটাই তাদের মধ্যে দূরত্ব হবে। অর্থাৎ আমি দেখো এইখান থেকে আমি একটা দূরত্ব অঙ্কন, আমি জাস্ট একটা সরলরেখা অঙ্কন করলাম, তাহলে এইটা হচ্ছে তাদের দূরত্ব, ঠিক কিনা? এটা হচ্ছে তাদের দূরত্ব। আমি যদি সেই বিন্দুটার নাম দিই সি, অর্থাৎ আমার কিনা এই যে বিন্দুটা সি বিন্দুতে ছেদ করেছে সরলরেখাটাকে, এবি যে সরলরেখাটাকে সেটাকে ছেদ করেছে কোথায়, সি বিন্দুতে। তাহলে বলতে চাইছে যে এই দূরত্বটা কত। ঠিক, তাহলে একটা জিনিস দেখো তোমরা সবাই জানো যে কিনা তোমাদের যে উপপাদ্য রয়েছে, কী ছিল উপপাদ্যটা, ব্যাস নয় এরূপ একটি যাকে কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা কী করে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি, ব্যাস নয় এরূপ একটি যাকে যদি তুমি কেন্দ্র থেকে লম্ব টানো তাহলে সেটা কি করবে, সমদ্বিখণ্ডিত করে যাটা, ঠিক কিনা? তাহলে অর্থাৎ আমি যদি এইখানে একটা লম্ব টানি, এইটা যদি আমি লম্ব টানি তাহলে কী করলো, এই যে যাটা ছিল এটাকে আমার সমদ্বিখণ্ডিত করলো। তাহলে এই পুরোটা ছিল কত 12 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইটুকুটা কত হলো না স্যার, এইটুকুটা 12 হাফ, তাহলে কত হবে 6। আবার এইটুকুটা হবে আবার 6, হবে কি না বলো? কারণ দেখো সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ 12কে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এই ভাগটা হলো 6 আর এই ভাগটা হলো 6। আবার তুমি জানো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কিনা, এইটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেখো কেন্দ্র থেকে পরিধির মধ্যে যে দূরত্ব সেটা তো ব্যাসার্ধ, এটা যেমন ব্যাসার্ধ তেমনি তো এটাও ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, এটা হবে আমার 10, হবে কি না? তাহলে এটা পেলাম 10, এইটুকুটা আমি জানি কত 6, আমাকে বের করতে বলেছে এইটা। ঠিক, আবার এইখানে তুমি লম্ব অঙ্কন করেছো, অর্থাৎ এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে কি বলতে পারি এখান থেকে না, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হয়। তাহলে আমি দেখলাম এই কোণটা আমার 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবো আমরা এখানে, দেখো উত্তরটা এইভাবে, জাস্ট তোমার ছবিটা আঁকবে, লিখবে এখানে ও এ বা এ ও যে কোনো লিখতে পারো, ও এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার, ব্র্যাকেটে তুমি লিখছো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের
ব্যাসার্ধ, ঠিক কি না? এবার দেখো এই যে রয়েছে এসি, এসি সমান কত হবে? এসি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। কেন এসি সমান 6 সেন্টিমিটার? কারণ দেখো তুমি কেন্দ্র থেকে লম্বটা নিচ্ছ, বেশ এরূপ একটি যা, তাহলে তুমি ব্র্যাকেটে লিখে দিচ্ছ কি না, এ বি ব্যাস 9 এরূপ একটি যা, এরূপ একটি যা, এবং ওসি লম্ব এবি, এবং ওসি লম্ব এবি। তাহলে এইটুকু বলা মানেই তোমাদের উপপাদ্যটা অলরেডি বলা হলো কি না, ব্যাস 9, ব্যাসটা তো এইটা কেন্দ্র দিয়ে পাস করবে তবে ব্যাস হবে। তাহলে দেখো এটা কি আমার কেন্দ্র দিয়ে গেছে, তাহলে যায়নি, তাহলে নিশ্চয়ই এটা একটা কি ব্যাস 9 এরূপ একটি যা। তাহলে ব্যাস 9 এরূপ একটি যা এবং কেন্দ্র থেকে তুমি কি লম্ব অঙ্কন করেছো, তাহলে কি যাটা আমার সমদ্বিখণ্ডিত হবে। তাহলে যাটা যদি আমার সমদ্বিখণ্ডিত হয় অর্থাৎ কি এসি ইকুয়াল টু 6, ঠিক কি না? এসি ইকুয়াল টু 6, তাহলে আমাদেরকে বের করতে হবে ওসি সমান কত। এখন লিখতে হবে যেহেতু কিনা কোণ OCA সমান 90 ডিগ্রি, তাই ত্রিভুজ OCA কি, ত্রিভুজ OCA সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। অতএব লম্ব মানে কি দেখো ওসি, অতএব ত্রিভুজ OCA থেকে পাই কি পাচ্ছ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, কারণ আমার এটা দরকার। তা লম্বটাকে দেখো ওসি, তাহলে ওসি তার স্কোয়ার প্লাস ভূমিটাকে না স্যার এসি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয় অতিভুজের স্কোয়ার, মানে কে অতিভুজটা কে এ ও তার স্কোয়ার, ঠিক কিনা? বা আমি কার মান বের করছি, ওসির, তাহলে ওসিটা একদিকে রাখছি, তাহলে ওসি তার স্কোয়ার প্লাস এসি মানে কত 6 তার স্কোয়ার, ঠিক, সমান এ ও মানে কত 10 তার স্কোয়ার, ঠিক কিনা? হলো তো? তাহলে দেখো এরপর কি হবে, এরপর আমি এইটুকু যে জায়গাটা রয়েছে আমি সেইখানে লিখছি, ওকে। তাহলে দেখো কি হবে, তাহলে ওসি বের করতে হবে, তাহলে ওসি তার স্কোয়ার সমান এইটা দেখো 10-এর স্কোয়ার মানে কত হবে 100, ঠিক কিনা 100। এবার দেখো এইদিকে 6-এর স্কোয়ার অর্থাৎ কি দুটো 6-এর গুণফল মানে 6 × 36, তাহলে সেই 36টা আমি সমানের ওইদিকে নিয়ে যেতে চাইছি, তাহলে এইদিকে কি চিহ্ন ছিল প্লাস, তাহলে ওইদিকে যখন যাবে কী হবে মাইনাস, তাহলে এদিকে আসবে তখন কী হবে -36, ঠিক। তাহলে এখন দেখো ওসি তার স্কোয়ার সমান 100 থেকে যদি তুমি 36 বিয়োগ করো সেটা কত হবে না 64 হবে। এবার তোমাকে জানতে হবে যে 64 কার বর্গ, যেহেতু এখানে বর্গ রয়েছে আমার মানটা কার দরকার, ওসির মান দরকার। তাহলে ওসি এর মানটা যেহেতু তোমাকে দরকার তাহলে কি করতে হবে না আমাকে 64 কার বর্গ, তাহলে তুমি যদি 64 বর্গ বের করতে না জানো তো এইটুকু বলে দিই, দেখো তুমি এভাবে করবে 2 দিয়ে ভাগ করলে 32 হবে, তারপরে আবার 2 দিয়ে ভাগ করলে 16 হবে, আবার 2 দিয়ে ভাগ করলে 8 হবে, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে কি হয় যেহেতু বর্গ অর্থাৎ দুটোর জন্য একটা, তাহলে এই দুটোর জন্য একটা 2, এই দুটোর জন্য একটা 2 আর এই দুটোর জন্য একটা 2 অর্থাৎ 3টা 2-এর গুণফল অর্থাৎ কেনা 8-এর বর্গ। দেখো 8 8 কত হয় 64, তাহলে আমি অতএব লিখতে পারি ওসি সমান কত হবে 8 কি সেন্টিমিটার, এককটা কি ছিল সেন্টিমিটার, তাহলে ওসি সমান কী হবে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের কি বলেছিল বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত, অতএব বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব, অতএব বৃত্তের কেন্দ্র থেকে যা এর দূরত্ব কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক বুঝতে পারা গেল তো? কারণ এবি ব্যাস 9 একটি যা ছিল, তাহলে ও থেকে তুমি যদি লম্ব টানো তাহলে যাটা সমদ্বিখণ্ডিত হবে, তাহলে এইটা লম্বটা নিচে মানে এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে আবার সমদ্বিখণ্ডিত অর্থাৎ 12টা সমান দুভাগে ভাগ, অর্থাৎ এইটুকুটা 6, আবার ব্যাসার্ধ ছিল 10 অর্থাৎ এইটুকুটা 10, তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয় লম্ব স্কোয়ার মানে ওসির স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার
মানে এসির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে কি এ ও তার স্কোয়ার, জাস্ট মানগুলো বসাচ্ছ সেখান থেকে ওসি পাচ্ছি। ওকে, তাহলে 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটা বোঝা গেল। তাহলে এরপর দেখা যাক তোমাদের 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে। ওকে, তাহলে দেখো তোমাদের পরের প্রশ্ন রয়েছে কি রয়েছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 যদি 8 হয় তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। ওকে, অর্থাৎ কিনা দুটো ঘনক আছে, ঠিক আছে, যাদের আয়তনগুলো তুমি যদি অনুপাত বের করো সেই অনুপাতটা আমার পেয়েছি 1:8, তাহলে আমাকে সেখান থেকে বের করতে চাইছে যে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কেমন হবে। ওকে, তাহলে দেখো তোমার প্রথমত তো ঘনক জানতে হবে। তাহলে ঘনক মানে কি, তাহলে ঘনকের উদাহরণ যদি আমি বলি তাহলে কি হয় না, লুডুর ছক্কা। তাহলে সেইখান থেকে আমরা কি দেখতে পাই যে দৈর্ঘ্য যতটা হয় প্রস্থও ততটা হয় এবং উচ্চতাও ততটাই হয়। তাহলে সেই সকল বস্তুগুলো যাদের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হয় সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে বলি আমরা ঘনক। আবার যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা বস্তুই সমান না হয় অর্থাৎ আলাদা আলাদা হয় তখন আমি কি বলি, বা সমান হতে পারে সেটা আলাদা ব্যাপার, তখন আমরা সেটাকে কী বলি, আয়ত ঘন। কিন্তু ঘনক যখনই বলবে তখন কী হচ্ছে না, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেগুলো কিন্তু সমান হতেই হবে। ওকে, তাহলে যদি আমি এইভাবে একটা আমি কিনা ঘনক আঁকি যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাগুলো সমান, ঠিক আছে, তাহলে এইটা হলো আমার একটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থগুলো আর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে মাত্রা থাকে ঘনকের, তাহলে তিনটাই আমার সমান। এবং আর একটা ঘনক নিচ্ছি তারও কিনা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, অর্থাৎ সেটাও ঘনক, কিন্তু এটার সঙ্গে তার সমান নয়। এটা নয় যে এর বাহুর দৈর্ঘ্য যত হবে ওইটাও আমার ততই হতে হবে, কারণ সেটা আলাদা আলাদা, তবেই তো আমি অনুপাত আলাদা আলাদা পেয়েছি, নাহলে তো আমি 1:1 পেতাম, ঠিক কিনা। তাহলে মনে করো আমি এভাবে একটা ঘনক নিলাম, ওকে, তাহলে দেখো আমি দুটো ঘনক নিলাম। তাহলে এই দুটো ঘনকের আমার আয়তনের অনুপাত বলা আছে। আয়তন মানে কি, সে কতটা জায়গা দখল করছে সেটাই তো আমরা আয়তন বলি, ঠিক কিনা। তাহলে তাদের আয়তনের অনুপাতগুলো দেওয়া আছে এবং ঘনক দুটির সমগ্রতলের যে ক্ষেত্রফল সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি যেহেতু ঘনকের তিনটে মাত্রা থাকে এমনিতে কিনা, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক কিনা, প্রস্থ সেটা যদি বি হয় আর উচ্চতা যদি সি হয়, ঠিক আছে, তিনটা মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ আর একটা হচ্ছে আমার উচ্চতা। এই তিনটাই যখন সমান হবে তখন তাকে আমি বলি ঘনক, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আমি তাহলে যে কোনো একটা ধরতে পারি, আমি এ মনে করতে পারি, তাহলে কি দৈর্ঘ্যটাও এ, প্রস্থটাও এ, উচ্চতাটাও এ, ঠিক। তাহলে আমি মনে করব একটা ঘনকে যদি বাহুর দৈর্ঘ্যটা আমার এ হয় তাহলে তার আয়তনটা কত হবে না, যদি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণ করি তখনই আমি আয়তন পাই, অর্থাৎ কি না, দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ আমি কত, তিনটা এর গুণফল মানে কত, এর মাথায় 3 অর্থাৎ এ কিউব। তাহলে এ কিউব হয় আমার ঘনকের আয়তন, ঠিক কিনা। তাহলে আয়তন হলো আমার এ কিউব। তাহলে আমাকে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে তাহলে দেখো আমাকে একটা তলের ক্ষেত্রফল যদি হয় তাহলে প্রতিটা তলে কি বর্গাকার তল না, আর কটা তল থাকে আমার, 6টা তল। তুমি যদি লুডু ছক্কা বলো সেখানে কটা তল, 6টা তল, তাহলে 6টা তলের ক্ষেত্রফলই সমান সমান হবে। আর আমরা জানি বর্গক্ষেত্রকার হবে প্রতিটা তল, আবার বর্গক্ষেত্রের কি হয় না, এই যদি বলি ক্ষেত্রফল তাহলে কি হয়, বাহু গুণিত বাহু, কারণ দৈর্ঘ্য প্রস্থগুলো সমান হয়, তাহলে কি হয় বাহু গুণিত বাহু, অর্থাৎ কি এ গুণিত এ, অর্থাৎ কি না এ স্কোয়ার। তাহলে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তাহলে ঘনকের কতটা তল থাকে না স্যার, 6টা, তাহলে কত হবে স্যার, 6 স্কোয়ার হবে কি না সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক। তাহলে আমি এইটা হচ্ছে আমার কনসেপ্ট। ওকে, তাহলে বড় ঘনকটারও সেম হবে কিন্তু মানগুলো আলাদা আলাদা হবে একটু, ঠিক কিনা। তাহলে আমি অঙ্কটা এরপর আমি করছি, তাহলে এটা হলো তোমাদের কনসেপ্ট। ওকে, তাহলে দেখা যাক অঙ্কটা কেমন হবে করানো হয়। তাহলে কী হবে দেখো, মনে করি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে, মনে করি প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ,
ঠিক, এ একক। যেহেতু আমার এখন নির্দিষ্ট কোনো একক বলে দিইনি, তাহলে আমি কি ধরবো, এ একক। অতএব দ্বিতীয় ঘনকটি তাহলে কত হবে, দ্বিতীয় ঘনকটির বাহু দৈর্ঘ্য দেখো কত হবে। তাহলে বলো, যেহেতু ঘনকটার আয়তনের অনুপাত বলেছে 1:8, ঠিক আছে, অর্থাৎ কিনা যদি দ্বিতীয় ঘনকটির আমি যদি দ্বিতীয় ঘনকটির বাহু দৈর্ঘ্যটা সমান বি ভাবি, ঠিক আছে, বি একক আলাদা আলাদা, তাহলে প্রথম ঘনকটির আয়তন কত হবে, তাহলে প্রথম ঘনকটির আয়তন নিশ্চয়ই হবে আমার এ কিউব, ঠিক কিনা। আবার দ্বিতীয় যে ঘনকটা রয়েছে তার আয়তন কত হবে না বি কিউব। তাহলে শর্তানুসারে কত হচ্ছে দেখো, তাহলে শর্তানুসারে এ কিউব বাই বি কিউব প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনকের আয়তনের অনুপাত, তাহলে সেটা কত 1:8। তাহলে দেখো এই দিকে পাওয়ারটা আমার রয়েছে কত 3, তাহলে আমি লিখতে পারি যেহেতু এ এর পাওয়ারও 3 আর বি এর পাওয়ারও 3, তাহলে আমি সেইখান থেকে লিখতে পারি না যে কত এ বাই বি তার পুরোটার পাওয়ার 3। তাহলে এই দিকেও আমাকে পাওয়ার 3 আকারে আনতে হবে। তাহলে বলো 1-এর পাওয়ার 3 যদি করি তাহলে তার মানটা কত, অর্থাৎ আমি যদি 3টা 1-এর গুণফল করি তাহলে তার মানটা কত, তাহলে না স্যার এ কিউব অর্থাৎ কত 3টা 1, তাহলে 1 গুণিত 1 অর্থাৎ 1, তার সাথে আবার যদি 1 গুণ করতে হবে একই পাবো, তাহলে এটা নিশ্চয়ই 1-এর কিউব বটে। আচ্ছা 8 এটা কার কিউব, নাহলে আমি যদি 8কে ভাঙি তাহলে 8কে ভাঙলে আমি কী পাবো দেখো 3টে 2 পাবো দেখো, তাহলে 2-এর কিউব বটে কিনা, তাহলে 8-এর জায়গায় যেটা সেখানে আমি 2-এর কিউব লিখতে পারি কিনা, তাহলে আমি এই দিকটাতে লিখতে পারি যে 1/2 তার হোল কিউব, ঠিক কিনা। ওকে, তাহলে অতএব এইখান থেকে আমি দেখো কী সম্পর্ক পাচ্ছি যে এ বাই বি সমান 1/2। উভয় দিকে আমি তোমার কী ছিল 3, তাহলে উভয় দিকে যদি আমি পাওয়ারটা 1/3 দ্বারা গুণ করি তাহলে কাটিয়ে যাবে, তাহলে এ বাই বি সমান কত 1/2, অর্থাৎ এ বা বি সমান 2a, অর্থাৎ তুমি কি পাচ্ছ বি সমান 2a, বি সমান 2a। দেখো বজ্র গুণন করছো বি গুণিত এ 1 মানে কত বি, আর 2 গুণিত এ অর্থাৎ কত 2a, তাহলে এইটা আমি সম্পর্ক পেলাম, ঠিক কিনা। এবার আমি কী বের করতে বলেছে দেখো, আমাদেরকে বের করতে বলা হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। তাহলে অতএব কী হবে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখনই বলা হলো যে কিনা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় না স্যার এ কিউব, যদি বাহুর দৈর্ঘ্যটা এ হয় তাহলে এ কিউব। তাহলে দেখো প্রথম যে ঘনকটা ছিল তার কত হবে, সরি আয়তনটা হয় এ কিউব, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় না একটা তলের ক্ষেত্রফল হয় a স্কোয়ার, অর্থাৎ 6টা তলের ক্ষেত্রফল কত 6a স্কোয়ার, ঠিক কিনা। অর্থাৎ যদি বাহুর দৈর্ঘ্যটা আমার এ হয় তখন আমার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6a স্কোয়ার, আবার যদি বাহুর দৈর্ঘ্যটা বি হয় তখন কত হবে 6b স্কোয়ার হবে কিনা। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কত হবে 6a স্কোয়ার অনুপাত 6b স্কোয়ার, ঠিক কিনা। দেখো প্রথমটা হচ্ছে 6a স্কোয়ার, আবার দ্বিতীয়টা কত হচ্ছে 6b স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার অনুপাত 6b স্কোয়ার। তাহলে দেখো এবার উভয় পক্ষে আমার 6 রয়েছে, তাহলে 6 আমার কাটতে পারে কিনা, কারণ অনুপাতকে কি আমি সমারাশি দ্বারা গুণও করতে পারি আবার সমারাশি দ্বারা ভাগও করতে পারি। তাহলে যেহেতু আমার 6 দুটোর মধ্যে রয়েছে আমি 6 দ্বারা যদি ভাগ করি তাহলে a স্কোয়ার অনুপাত b স্কোয়ার হবে কিনা। তাহলে আমি এতক্ষণ অবধি পেলাম a স্কোয়ার অনুপাত b স্কোয়ার। ওকে, এবার দেখা যাক আমি b সমান কত জানি 2a জানি কিনা। তাহলে এইটা ছিল দেখো a স্কোয়ারই থাকলো অনুপাত, আমি যদি b এর জায়গায় 2a মানটা বসাই হলেই হলো, কারণ b স্কোয়ার ছিল না, তাহলে b মানে কত 2a, তাহলে তার স্কোয়ার হবে কি না, ঠিক। তার মানে কি দেখো a স্কোয়ার অনুপাত 2 কত 4, আর a স্কোয়ার মানে কত a স্কোয়ার, ঠিক। তাহলে এবার দেখো a স্কোয়ার উভয় জায়গাতে রয়েছে কিনা, a স্কোয়ার আমার উভয় জায়গাতে রয়েছে, তাহলে কি হবে, তাহলে আমি পেলাম দেখো a স্কোয়ারটা যদি কাটি উভয় জায়গাতে তাহলে 1:4 পেলাম, তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো 1:4। অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে 1:4। জাস্ট এই লাইনটা তোমরা আরেকবার ল্যাঙ্গুয়েজে লিখে নিচ্ছ, ঠিক আছে। তাহলে কি হবে, অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত
ক্ষেত্রফলের অনুপাত সমান 1:4। ঠিক, তাহলে দেখো পুরো অঙ্কটা তোমাদের বোঝা গেল। ওকে, আশা করি অঙ্কটা ভালো করে বুঝেছো, কারণ প্রথমে তোমাদেরকে ছবি আঁকা হলো এবং সেইখান থেকে প্রতিটি জিনিস আলোচনা করা হলো যে আয়তন কিভাবে তোমাদের এ কিউব হচ্ছে, ঠিক আছে, একইভাবে আয়তনটা কেন বি কিউব হচ্ছে, সমগ্রতলের ক্ষেত্রফলটা কেন 6a² হচ্ছে, একইভাবে সমগ্রতলের ক্ষেত্রফলটা কেন 6b² হচ্ছে। পুরো অঙ্কটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এরপর যে তোমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেছে, তাহলে এরপর আমাদের যে 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা দেখা যাক কী রয়েছে। ওকে, তাহলে দেখো আমাদের 4 নম্বর যে প্রশ্ন সেটা কি রয়েছে, 4000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হারটা কত? ঠিক আছে, অর্থাৎ যদি 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, তার মানে কি, যদি ব্যাংকে তুমি 400 টাকা তুমি চক্রবৃদ্ধি সুদের হারে রাখো, তাহলে তুমি কত পাচ্ছ না 441 টাকা। তাহলে তোমাকে জানতে চাইছে যে তাহলে তোমার সুদের হার কত, অর্থাৎ ব্যাংক তোমাকে কত সুদে টাকা দিয়েছে, অর্থাৎ 100 টাকাতে কত টাকা সুদ দিয়েছে, ঠিক কি না? এটাই তো, 400 টাকা তুমি ব্যাংকে রাখছো কত দিনের জন্য? 2 বছরের জন্য। কেমনভাবে না চক্রবৃদ্ধি সুদে, অর্থাৎ প্রতি বছর পর পর তোমার আসলটা পরিবর্তিত হবে, মানে তুমি যে টাকাটা সুদ পাচ্ছ তার সাথে তোমার আসলটা যোগ হবে এবং সেটা পরবর্তী সময়ে তোমার আসল হয়ে দাঁড়াবে। তাহলে এইভাবে তুমি যদি টাকা রাখো, তাহলে তুমি 2 বছরের জন্য টাকা রাখছো কত, 440 টাকা, তাহলে 2 বছর পর তুমি সেটা ব্যাংক থেকে তুলছো, তখন তুমি পাচ্ছ 441 টাকা। ঠিক আছে, তাহলে ব্যাংক জানতে চাইছে বা আমরা জানতে চাইছি, বা ধরো তোমাকে যে প্রশ্ন করেছেন সে জানতে চাইছেন যে তোমাকে ব্যাংক কত টাকা সুদ দিয়েছে, অর্থাৎ 100তে কত টাকা। ঠিক, তাহলে দেখো আমাদের যে চক্রবৃদ্ধি যে সুদের চ্যাপ্টার, সেখানে আমাদের একটা সূত্র রয়েছে যে n বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে আমি তারপর ওটা লিখে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বিশ্লেষণ করে ভালো করে বোঝাচ্ছি। তাহলে কি হয় না, n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদ সমান হয়, তাহলে n বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি সুদ কত হয় না, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে n বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ মূল প্লাস সুদ কত হয় না, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। কখন, যেখানে কি হচ্ছে দেখো, যেখানে p সমান হচ্ছে আসল, p সমান হচ্ছে আসল। আসল অর্থাৎ কি, তুমি যে টাকাটা ব্যাংকে রাখছো, তাহলে তুমি ব্যাংকে কত টাকা রেখেছো, দেখো 400 টাকা তুমি ব্যাংকে রেখেছো, তাহলে আসল অর্থাৎ কোনটা, পিটা। ঠিক, তাহলে p মানে কি 400। ঠিক আছে, এরপর কি আছে, আর সমান হচ্ছে তোমার সুদের হার, আর সমান হচ্ছে তোমার সুদের হার, যেটা তোমাকে কোশ্চেনে জানতে চাইছে। দেখো সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হারটা, ঠিক আছে, এইখানে আর সমান কী হবে, চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে এটাই তোমাকে বের করতে চাইছে, মানে জানতে চাইছে। এরপর কি আছে দেখো, সমূল চক্রবৃদ্ধি, তাহলে এই n বছরের যেটা সমূল চক্রবৃদ্ধি সেটা তোমাকে দিয়ে রেখেছে। ঠিক আছে, আবার আর সমান কত হয় হলো, আবার n সমান কি হয় না, n সমান তুমি কত বছরের জন্য টাকাটা রেখেছো, তাহলে n অর্থাৎ কি সময়। ঠিক আছে, সেটা কি হয় না, ব্র্যাকেটে বছর। তাহলে দেখো তুমি কত বছরের জন্য ব্যাংকে টাকা রেখেছিলে না স্যার, 2 বছরের জন্য। তাহলে এইখানে দেখো আমি সমস্ত রাশিগুলো জানি, পি জানি কত না স্যার 400 টাকা আমি রেখেছিলাম, তাহলে আর আমাকে বের করতে বলছে, তাহলে আমি আর ধরে নিচ্ছি, এবং n অর্থাৎ কি না কত বছরের জন্য টাকা রেখেছি, স্যার 2 বছরের জন্য। দেখো তুমি রেখেছো টাকা, রেখেছো 2 বছরের জন্য। ঠিক আছে, তাহলে কি হবে, অতএব 2 বছরের n এর মান কত, 2। তাহলে তুমি লিখতে পারো এখানে p সমান কত, 400 টাকা, n সমান 2 বছর। ঠিক আছে, এবং আমি মনে করছি যে কিনা চক্রবৃদ্ধি সুদের হারটা, এবং মনে করি 2 বছরের বা 2 বছরের না, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে, তাহলে প্রতি বছর তো একই সুদ দেয়, সুদের পরিবর্তন তো হয় না। মনে করি বার্ষিক
চক্রবৃদ্ধি সুদের হার সমান R%, মানে পার্সেন্ট মানে কি 100-তে 8 টাকা। ওকে, অতএব কত হবে দেখো, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের অর্থাৎ এনের মান 2 বসাচ্ছ, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি সমান কত ছিল না P ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n। আমি যদি মানগুলো বসে তাহলে কত পাচ্ছি দেখো, 400 ইন্টু 1+R/100, কারণ আর এর মানটা তো আরে, ঠিক কিনা, ওটা আমাদেরকে জানতে চাইছে, এবং n এর মানটা কত 2। ঠিক আছে, তাহলে এই যে টাকাটা, যে টাকাটা হওয়ার কথা সেটাই দেখো আমাকে অলরেডি দিয়ে রেখেছে, কত না 441 টাকা। দেখো সমূল চক্রবৃদ্ধিটা কত বলেছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি বলেছে আমাদেরকে যদি 441 টাকা হয়, তাহলে কি এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তো তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, 400 ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার 2, তাহলে সেই টাকাটাই কত 441 টাকা। তার মানে এই টাকাটাই আমাকে দিয়েছে 441 টাকা। তাহলে সেইখান থেকে আমি আর এর মান বের করবো, অর্থাৎ কি আমি একটা সমীকরণ পাবো। তাহলে একটা সমীকরণে যদি আমার একটা অজানা রাশি থাকে তাহলে আমি সেটা বের করতে পারি। তাহলে আমার অজানা রাশি কে রয়েছে দেখো, শুধু আর। তাহলে একটা সমীকরণ গঠন করছি, তার ফলে আমি আরটা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কী হচ্ছে দেখো, তাহলে প্রশ্নানুসারে দেখো কি হচ্ছে না, এই মানটাই দেওয়া আছে কত 441 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি পাচ্ছি দেখো, 400 ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার 2 সমান কত 441 টাকা, ঠিক কিনা। তাহলে আমি যেহেতু এই রাশিটার মান বের করতে চাইছি, তাহলে এর সাথে যে 400টা রয়েছে আমি সেটা এদিকে নিয়ে আসছি। তাহলে যদি আমি নিয়ে আসি তাহলে দেখো আমি কী পাবো, তাহলে এইখান থেকে যেটা পাবো তাহলে দেখো কী পাচ্ছি, বা 1+R/100 তার মাথায় 2 সমান কত হবে 441/400 পাবো কি না। ঠিক আছে, এরপর দেখো আমার আর এর মান বের করতে হবে। তাহলে যেহেতু আর এর বর্গ রয়েছে, তাহলে এই দিকেও যদি আমি কোনো রাশির একটা বর্গ নিয়ে আসতে পারি, তাহলে বর্গ কেটে যাবে, তখন শুধু কি 1+R/100টা পড়ে থাকবে। তাহলে সেইখান থেকে আমি আরটা খুব সহজেই বের করতে পারবো, ঠিক কিনা। তাহলে আমি দেখছি এইখানে 441টা কার বর্গ বা 400টাই কার বর্গ। তাহলে আমি দেখো যদি 400-র কথাটা বলি, তা 400কে যদি আমি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে কী রয়েছে না 4 × 100, ঠিক। আবার দেখো 4 কার বর্গ হচ্ছে না, 4 বর্গ হচ্ছে 2-এর, কারণ দুটো 2 যদি তুমি গুণ করো তাহলে কত পাও 4 পাও। তেমনি 100 কত 10-এর বর্গ, অর্থাৎ দুটো যদি তুমি 100 গুণ করো তাহলে কত হচ্ছে দেখো না স্যার 100। তাহলে আমার এই যে 400 রয়েছে, এই 400 তাহলে সেটা কার বর্গ হচ্ছে দেখো, এই দুটো 2-এর জন্য একটা 2 আর দুটো 10-এর জন্য একটা 10, অর্থাৎ 2 × 10, অর্থাৎ দেখো 20 বর্গ হচ্ছে কিনা। তুমি দেখো 20-র সাথে যদি 20 গুণ করো তাহলে তখন কত পাচ্ছ 400 পাচ্ছ, ঠিক আছে। একইভাবে দেখো আমার কী রয়েছে 441, তাহলে 441-এ যদি তুমি বর্গ করতে চাও তাহলে দেখো আমি 3 দ্বারা ভাগ করার নিয়ম কি হয়, যদি সংখ্যাগুলোকে যোগ করি আমি যোগ করি এবং যোগফলটা যদি আমার 3 দ্বারা ভাগ যায় তাহলে রাশিটা অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো 4 + 4 কত 8, তার সাথে যদি তুমি 1 যোগ করো কত 9, তাহলে 9কে আমি 3 দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ স্যার পারি। তাহলে নিশ্চয়ই এটাও আমার 3 দ্বারা ভাগ যাবে। তাহলে কত 3 × 1 = 3, তাহলে 1 বাঁচলো আর 4 14, তাহলে 3 × 4 = 12, তাহলে 12 বসলে 14 থেকে 12 গেলে কত 2 বাঁচলো, তাহলে 2 নামলো আবার 1 নামলো 21, তাহলে 3 × 7 = 21, ঠিক আছে। আবার দেখো এটা 7 আর 4 = 11 আর 1 = 12, তাহলে আবার 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে যদি তুমি আবার ভাগ দাও তাহলে কত 3 × 4 = 12, ঠিক আছে। আর 3 নাম 27, আবার 49 কত না 7 7, তাহলে দেখো দুটো 7-এর জন্য একটা 7 আর দুটো 3-এর জন্য একটা 3, অর্থাৎ 441 সেটা দেখছো তুমি 7 আর 3 = 21-এর বর্গ, ঠিক কি না। আবার 400টা দেখলাম আমি 20-র বর্গ, ঠিক। তাহলে আমি যে রাশিটা ছিল আমি সেটা লিখতে পারি না, যে ধরো আমার ছিল 441/400, তাহলে আমি সেটা লিখতে পারি না যে ধরো কত না 21/20 তার বর্গ লিখতে পারি কি না। হ্যাঁ স্যার অবশ্যই লেখা যেতে পারে। তাহলে আমি কি লিখবো দেখো, বা 1+R/100 তারপর 2 সমান কত হবে না
21/20 তার বর্গ। তাহলে দেখো উভয় দিকে যদি আমি বর্গমূল করি তাহলে মাথায় যে দুইগুলো ছিল মানে পাওয়ারে সেগুলো কেটে যাবে। তাহলে যদি কেটে যায় তাহলে দেখো কি বাঁচবে সেটা আমি এইখানটাতে লিখছি, ঠিক আছে। তাহলে কত বাঁচবে দেখো 1 + r/100 সমান, তাহলে এদিকে দুইটাও কাটে যাবে মাথার, তাহলে সমান কত হবে না স্যার 21/20 হবে কি না। তাহলে দেখো আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে আর এর মান যদি বের করতে হয় তাহলে আরকে একদিকে রাখতে হবে, তাহলে এই দিকে যারা সেটা ছিল তাকে আমাকে ওই দিকে নিয়ে যেতে হবে, ঠিক। তাহলে আমার r/100 সমান কত হবে দেখো r/100 সমান হবে 21/20, আর এই যে এটা দিয়ে ওইদিকে যাচ্ছে তাহলে এদিকে কিছু চিহ্ন নয় মানে কি প্লাস, তাহলে ওইদিকে গেলে কী হবে -1 হবে কি না, ঠিক। তাহলে দেখো ওইদিকে তুমি যদি লসাগু করো তাহলে একের নিচে কিছু নেই মানে কত 1, তাহলে 20 আর 1 লসাগু কত হবে 20 হবে, ঠিক আছে। তাহলে আমি কত পাচ্ছি দেখো আমি পাচ্ছি r/100, ঠিক আছে। r/100 সমান কত হচ্ছে দেখো, তাহলে 20 যদি লসাগু হয় তাহলে 20 দিয়ে 20কে ভাগ করছো কত 1, ভাগ করে যেটা পাও তার সাথে উপরে একটা গুণ, তাহলে 1 × 21 অর্থাৎ 21। আবার 1 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 20 হবে, তাহলে তার সাথে তুমি যদি 1 গুণ করো কত হবে 20, তাহলে 21 বিযুক্ত 20 পেলাম। তাহলে আমি দেখো কি পেলাম, ঠিক আছে। তাহলে আমি পেলাম r/100 সমান কি আছে দেখো 21 বিযুক্ত 20 মানে কত 1, আর নিচে কত ছিল না স্যার 20 ছিল। এরপর দেখো বজ্রগুণন হবে, কারণ দেখো এই যে বাইয়ের যে তুমি যদি সোজা বরাবর লক্ষ্য করো কোথাও কিন্তু প্লাস মাইনাস চিহ্ন নেই, তাহলে বাইয়ের সমানে যখন এই সোজা রেখা বরাবর যখন কোথাও কোনো প্লাস মাইনাস থাকে না তখন কি হয় না স্যার বজ্রগুণন হয়, ঠিক আছে। এইটুকু মনে রাখবে, কারণ এটা তোমাকে কেউ এভাবে বলে দেবে না যেভাবে আমি তোমায় বলে দিচ্ছি। তাহলে কি হবে এই যে দেখো বজ্রগুণন যদি করো তাহলে এই 100টা উপরে গুণ হবে কি না হবে, তাহলে অতএব আর সমান কত পাবো না আর সমান পাবো 100/20। তাহলে দেখো শূন্যের জন্য শূন্য কাটলো আর 2 × 5 = 10, অতএব আর সমান কত হলো আর সমান হলো 5, ঠিক। আবার কি ছিল পার্সেন্টে ধরি, তাহলে আর সমান 5%। তাহলে কি লিখবো আমরা বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, ঠিক আছে। অতএব ভাষাটা তোমরা লিখে নেবে, ভাষাটা যেহেতু আমার ওইখানে জায়গা নেই তাহলে আমি এইখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমি এইখানে লিখে নিচ্ছি কি লিখবো অতএব বার্ষিক মানে জাস্ট এইখান থেকে লিখছো তোমরা বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত জায়গায় 5%, আর এক্সট্রা কিছু না। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হচ্ছে 5%। তাহলে দেখো তোমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। তাহলে আশা করি 4 নম্বর যে অঙ্কটা হলো এখানে তোমাদের কারো কোনো অসুবিধা নেই, কারণ অসুবিধা থাকার কথা না। দেখো প্রত্যেকটা পার্ট আমি ভালো করে প্রথমত তো বুঝিয়েছি তারপর লিখেছি, আমি না বুঝিয়ে একটি লাইনও লেখাইনি, ঠিক কি না। আমি কি লিখেছি যে না বুঝিয়ে তোমাকে একটি লাইনও লিখতে বললাম যে না চলো এই লাইনটা তুমি লিখে নাও, তোমাকে এটা আমি বোঝাতে পারছি না, বলেছি কি কোনো সময় বলিনি, আর সেটা আমি বলবো না, কারণ আমার সেটা নেই। আমি আগে যদি বোঝাতে না পারি সেই জিনিসটা করাবো না, কিন্তু এমন কোনো অঙ্ক না যেটা আমি বোঝাতে পারবো না, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের দেখো 4 নম্বর অঙ্কটা হলো, এরপর কী রয়েছে তোমাদের 5 নম্বর অঙ্ক, ওকে। তাহলে দেখো তোমাদের যে নেক্সট অঙ্ক রয়েছে সেটা কি রয়েছে না x, 12, y, 27 চারটা রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তোমাদেরকে বলেছে x এবং y এর মান বের করতে, ওকে। তাহলে ক্রমিক সমানুপাতি এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের মধ্যে কিনা ক্রমিক সমানুপাতি এই জিনিসটা তাহলে কি, এটা আগে জানতে হবে যে ক্রমিক সমানুপাতি জিনিসটাই কি। কেননা আমাদের মধ্যে অনেকজনই আমরা কি ক্রমিক সমানুপাতিই জানি না, তাহলে আমি অঙ্কটা কীভাবে করব, ঠিক কি না। তাহলে ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে দেখো আমি যদি 4টা রাশি ধরি যে a, b, c এবং d, ঠিক আছে, এই 4টা তখনই ক্রমিক সমানুপাতি হবে যদি এই b আর cটা সমান হয়, যদি b আর cটা সমান হয়, অর্থাৎ যদি b আর cটা সমান হয় তখন কেমন হবে দেখো এটাও b লিখতে পারি, ঠিক। অর্থাৎ 4টা রাশি আমার অনুপাত প্রকাশ করবে প্রথমত সমানুপাত, অর্থাৎ a অনুপাত b
সমানুপাত বি অনুপাত ডি হবে। তাহলে আমি বলতে পারবো যে এইখানে এ বি ডি তিনটা রাশি, দেখো এ বি ডি, তখন আমি বলতে পারি যে এ বি ডি কিসে আছে না ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সমানুপাতি। এইটুকু মনে থাকবে কি না, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটা একই থাকবে। অর্থাৎ এবার আমরা জানি যে কেমন হয় আমাদের এইখানে নিয়ম হচ্ছে কি না, দেখো এই দূরের যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে গুণ এবং কাছের যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে গুণ। আবার যদি তোমরা জানতে চাও যে কেন হয় কাছেরগুলো গুণ আর দূরেরগুলো গুণ, তাহলেও দেখো অনুপাত মানে কি, দুটো রাশির তুলনা। তাহলে এ আর বি এদের অনুপাত মানে কি, এ আর বি এর অনুপাত, তার মানে কি এ আর বি, এ বাই বি। আবার সমানুপাত মানে কি সমান। আবার বি আর ডি দুটো রাশি তাদের অনুপাত, তার মানে কি বি আর ডি এর তুলনা, তাহলে বি বাই ডি। এখন দেখো বাইয়ের সোজা রেখা বরাবর কোথাও প্লাস মাইনাস রয়েছে না স্যার নেই, তাহলে আমি কি বলেছি একটু আগেটাতেই বজ্র গুণন হবে কি না। তাহলে দেখো বি এর সাথে বি গুণ হবে আর ডি এর সাথে ডি গুণ হবে, অর্থাৎ আমি কেমন পেলাম দেখো বি গুণিত বি সমান এ গুণিত ডি। তাহলে দেখো পেলাম দূরের দুটা গুণ কাছের দুটা গুণ। তাহলে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি হয় দেখো বি স্কোয়ার সমান এ গুণিত ডি। আরও যদি আমি ভালো করে বলি যে এ বি ডি তিনটা রাশি যদি থাকে তাহলে ক্রমিক সমানুপাত প্রকাশ করবে মানে কি হবে, মাঝেরটার স্কোয়ার হবে, মাঝেরটার স্কোয়ার হবে আর তার যে ভ্যালুটা হবে সেটা এই দুটো গুণ করলে একই পাবো, এ গুণিত ডি এর সাথে সমান হবে। দেখো সেটাই বেরিয়েছে বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু ডি, অর্থাৎ কিনা মধ্যপদের স্কোয়ার, মধ্যপদ যেটা রয়েছে তার স্কোয়ার সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ, কারণ এইখানে আমার তিনটাই পদ রয়েছে ঠিক কিনা। তাহলে আমি কি দেখলাম মধ্যপদের স্কোয়ার সমান যদি প্রথম পদটা গুণিত দ্বিতীয় পদটা হয় তখন আমি বলতে পারবো তারা আছে ক্রমিক সমানুপাতিতে। এই দুটো ক্লিয়ার। তাহলে দেখো তোমাদের যে অঙ্কটা রয়েছে এরপর সেটা করা যাক। ঠিক কি বলেছে দেখো, প্রথমত তো এক্স 12 এবং ওয়াই তারা কি প্রকাশ করছে ক্রমিক সমানুপাতি। এই যে এখানে চারটা রাশি দিয়েছে তার মানে কি এই তিনটা পরপর এই তিনটাও ক্রমিক সমানুপাত প্রকাশ করবে, আবার এইখানের পরপর তিনটাও ক্রমিক সমানুপাত প্রকাশ করবে। এই যে দেখো তোমাদের রয়েছে এক্স ওয়াই এবং 27 এরাও ক্রমিক সমানুপাত করবে, এবং এইখানে যদি তুমি পরপর তিনটা সংখ্যা লাও তাহলে এইগুলো তোমার ক্রমিক সমানুপাত প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা এরপর কেমনভাবে করব এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে কেমনভাবে করব দেখো, এক্স 12 এবং ওয়াই যেহেতু ক্রমিক সমানুপাতে রয়েছে, যেহেতু কিনা এক্স 12 ও ওয়াই ক্রমিক সমানুপাতে রয়েছে, ক্রমিক সমানুপাতি, অতএব কি বলতে পারি মধ্যপদের স্কোয়ার, মধ্যপদটাকে 12, অতএব বা তোমরা চাইলে একবার সূত্রটা লিখে নিতে পারো, মধ্যপদ তার স্কোয়ার সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ। ঠিক তোমরা যদি চাও এই জিনিসটা লিখে নিতে পারো একবার। তাহলে মধ্যপদ মানে কত, তাহলে দেখো মধ্যপদ মানে আমি পাচ্ছি কত 12 তার স্কোয়ার সমান আমি কত পাচ্ছি এক্স গুণিত ওয়াই, প্রথম পদ কত এক্স, আবার তৃতীয় পদটা কত না স্যার ওয়াই। তাহলে মধ্যপদের স্কোয়ার অর্থাৎ 12 স্কোয়ার সমান কি প্রথম পদ গুণিত তৃতীয় পদ। ঠিক, তাহলে আমি এটা 1 নম্বর নাম দিচ্ছি, আমি এটা 1 নম্বর সমীকরণ পেলাম কি না। আবার দেখো 12 ওয়াই এবং 27 এটাও কি ক্রমিক সমানুপাতে আছে, আবার 12 ওয়াই এবং 27 কি ক্রমিক সমানুপাতি। তাহলে 12 ওয়াই এবং 27 যেহেতু ক্রমিক সমানুপাতি, তাহলে আমি কি বলতে পারি ক্রমিক সমানুপাতির জন্য না স্যার একইভাবে মধ্যপদের স্কোয়ার সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ। তাহলে কি মধ্যপদ কে রয়েছে ওয়াই, অতএব ওয়াই স্কোয়ার সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ। তাহলে 12 গুণিত 27। তাহলে দেখো বিভিন্ন মাস্টার বিভিন্ন টাইপের তোমাদেরকে করাবে, আমার মতো সোজা কেউ করাবে না। ঠিক আছে, কারণ এইটা তোমরা এতক্ষণ অবধি ক্লাস করলে তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা সোজা আকারে প্রতিটি জিনিস তোমাদের করাচ্ছি। তাহলে দেখো এইখানে যেহেতু আমার স্কোয়ার রয়েছে, তাহলে আমার স্কোয়ার মান তো জানতে চাইনি, আমাকে জানতে চেয়েছে শুধুমাত্র ওয়াইয়ের মান।
কোথাও কি বলেছি যে ওয়াই স্কোয়ার সমান কত? যদি বলতো ওয়াই স্কোয়ার সমান কত তাহলে আমি এই দুটো গুণ করে লিখে দিতাম, বাট আমার জানতে চাই শুধু ওয়াইয়ের মান। ঠিক, তাহলে আমি দেখো একদম সোজা পদ্ধতিতে করাবো। অতএব কী হবে, ওয়াই সমান, এদিকে তখন রুট চলে আসে বর্গমূল করলে, কারণ এদিকেও রুট নিচ্ছ, তাহলে কী হবে, রুটটা হেঁটে যাবে। কারণ দেখো এদিকে তো এদিকে রুট নিলাম, সমান এদিকে কত হবে, রুট ওভার 12 গুণিত 27 হবে কি না, এটা ছিল। আবার রুট মানে কি, তার পরটা কত, হাফ, তাহলে ওয়াইয়ের স্কোয়ার তার পরটা যদি হাফ হয় 2 কাটবে, তাহলে শুধু ওয়াই পড়ে থাকছে কি না। ওকে, তাহলে কিন্তু এদিকে তো প্রথম কোনো বর্গ নয় এখন অবধি, তাহলে কী হবে, এটাই থাকবে। তাহলে কত হচ্ছে, ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ 12 × 27। তাহলে দেখো আমার সোজা পদ্ধতি এরপর কি করে, কি হচ্ছে, বা ওয়াই সমান, আমি কিছু করব না, আমার অত কষ্ট করার দরকারই নেই যে গুণ করব, বর্গমূল বের করব, আমি অত জানি না বাবা, আমি অত গুণও জানি না, আমি অত ভাগও জানি না, আমার অত সময়ও নেই যে আমি অত গুণ করব ভাগ করব। ঠিক আছে, আমি সিম্পল যেমন জানি সোজা সোজা পদ্ধতিতে করব। তাহলে দেখো 12, তাহলে 12কে তো ভাঙতে পারবো না স্যার, 4 গুণিত 3, আবার 4কে তো আমি ভাঙতে পারবো যে 2 গুণিত 2, তাহলে 12 সমান কী পালি, 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 2 কত 4, আবার 4-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 12, সিম্পল জিনিস। আবার 27কে যদি আমি ভাঙি, না স্যার 3 9 3 27, তাহলে 9 আবার কত, দুটো 3-এর গুণফল, তাহলে 9 3 27, মানে 9-এর জন্য 2টা 3 আর 3-এর জন্য একটা 3, সিম্পল জিনিস। অতএব ওয়াই সমান দেখো কত হবে, কার ট্রিক্স, আমার ট্রিক্স। ঠিক আছে, আমি কোনো এক্সট্রা করাবো না, যেহেতু রুট রয়েছে তাহলে দুটার জন্য একটা বাইরে আসবে, সিম্পল জিনিস, দুটার জন্য একটা। দেখো এইখানে দুটো 2 রয়েছে, তাহলে একটা 2 আমি বাইরে নিয়ে এলাম। আবার কেমন আকারে আছে রাশিগুলো, না গুণ আকারে। ঠিক আছে, হলো। আবার এইখানে দেখো দুটো 3-এর জন্য একটা 3, আবার দেখো এখানে দুটো 3-এর জন্য একটা 3, তাহলে এলো। তাহলে কত হলো, না আমি দেখো পেলাম 2 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ 2 3 6, 6 3 18, সিম্পল লজিক। তাহলে আমি কত পেলাম, আমি পেলাম দেখো অতএব ওয়াই সমান 18। আমি কি কোনো গুণ ভাগ এক্সট্রা করেছি, কোনো না, আমার অত সময় না বাবা যে গুণ ভাগ করতে যাবে, ঠিক কি না, কারণ পরীক্ষাতে তোমাদের লিমিটেড সময় দেয়, কী দরকার অত গুণ ভাগ করার। ঠিক, আবার ওই মতো টিচারও না যে মানে বই দেখে দেখে অঙ্ক করাবে, ওগুলো কিছু বলার নেই আর। ঠিক আছে, এরপর কি আছে দেখো, তাহলে আমাকে এক্সের মানও বের করতে হবে। দেখো আমাদের ওয়াইয়ের মান অলরেডি বেরিয়ে গেছে কত, 18, এরপর আমাদেরকে এক্সের মান বের করতে হবে। তাহলে স্যার এক্সের মানটা কী করে বের করব, না দেখো উপরে আমরা কোথাও 1 নম্বর দিয়ে রেখেছি, তাহলে নিশ্চয়ই সেটা কোনো কাজের জন্য আমাদের দেওয়া আছে 1 নম্বর বলে, কারণ ওকে তো দেখতে খুব সুন্দর নয় যে ওকে আমরা 1 নম্বর নাম দিব যে না এই দেখতে খুব সুন্দর তাহলে তুই 1 নম্বর দেখতে, সেটা না, নিশ্চয়ই আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমি ওয়াইয়ের মান জানি, তাহলে সেই ওয়াইয়ের মানটা যদি আমি বসাই তাহলে আমি এক্সের মানটা পাবো না, বলো অবশ্যই পাবে। আবার আমি এখানে কোনো গুণ করাবো না, যে 12 স্কোয়ার আছে মানে 12 গুণিত 12, তাহলে 12 গুণিত 12 মানে স্যার 144 বসাবো, অত কষ্ট আমি করাবো না। ঠিক আছে, আবার কি হচ্ছে 1 থেকে পাই, 1 থেকে পাই, 1 থেকে কি পাও দেখো তোমরা, 1 থেকে পাও 12 স্কোয়ার মানে কত, 12 গুণিত 12, ঠিক কিনা, 12 স্কোয়ার মানে 12 গুণিত 12 সমান এক্স গুণিত ওয়াই, ওয়াই মানে কত 18, সিম্পল জিনিস। তাহলে আমি কার মান বের করবো, এক্সের মান বের করবো। তাহলে এক্সটা একদিকে থাকবে, বাকিটা এদিকে আসবে, কিন্তু রাশিগুলো যদি যোগ বিয়োগ আকারে থাকে তখন উপরে আসে, কিন্তু যেহেতু গুণ আকার আছে তাহলে নিচে আসবে। তাহলে আমার এইদিকে সমানের এদিকে এক্স পড়ে থাকলো, তাহলে নিচে উপরে 12 গুণিত 12টা পড়ে থাকলো, এই 18টা কথা আসবে, নিচে আসবে কি না, ঠিক কি না। তাহলে দেখো আমি কাটাকাটি করছি, তাহলে কত 6 2 12, 6 3 18, আবার 3 4 12, তাহলে এক্সের মান কত পালি আমি, অতএব 4 সমান এক্স বা এক্স সমান 4, কী ব্যাপার তো, তাহলে আমি এক্সটা আগে লিখছি, তাহলে অতএব এক্স সমান 4 পেলাম কি না দেখো, সিম্পল। তাহলে আমার কী বলেছিল, এক্স ও ওয়াইয়ের মান বের করতে, তাহলে এক্সের মান পেলাম 4, আবার ওয়াইয়ের মান কত পেলাম, না স্যার 8, অতএব নির্ণয় এক্সের, অতএব নির্ণয় এক্স সমান 4 ও ওয়াই সমান 18, এই অবধি বাস লিখে দাও, আর এক্সট্রা কোনো করার দরকার না। ঠিক, তাহলে অঙ্ক বোঝা হয়ে গেছে, এটা কোনো অসুবিধা নেই অঙ্কের মধ্যে।
অসুবিধা রয়েছে কি 1% অসুবিধা, তাহলে কমেন্ট বক্সে জানাও। ওকে, যদি ক্লাস ভালো লাগে যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, ভিডিও লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেন না, এইভাবে যতগুলো তোমাদের স্কুলে অ্যাক্টিভিটি দেবে সমস্তই কিন্তু আমি এইভাবে করাবো, একদম বুঝিয়ে তোমাদের। আমি এইটুকু বলতে পারি, এইগুলো হয়তো কিছু কিছু মাস্টার কিছু জানে, শিখেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা মোটামুটি এইগুলো অনেক লোকেই জানে, কিন্তু তোমাদের যে জ্যামিতি পার্টগুলো রয়েছে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আমার মতো সোজা পদ্ধতিতে কেউই করাবে না। 100% গ্যারেন্টি, চাইলে তুমি এটা 500% গ্যারেন্টি নাও যে আমার মতো সোজা পদ্ধতিতে কেউ করাবে না। বাকিগুলো হয় মানে বই থেকে মুখস্থ করেছে বা মানে বই দেখে দেখে টুকাবে, এটাই তোমাদের নিয়ম। আমি দেখি না, আমি দেখছি এখানেও অনেকজনের টিউশন পড়াচ্ছে, কারও কিন্তু ডেপথ নেই। বীজগণিতের যে পার্টগুলো তোমাদের রয়েছে, জ্যামিতির যে পার্টগুলো রয়েছে, আমি একটাও তুমি বইয়ের মধ্যে তুমি খুঁজে বের করে দিবে না স্যার এই অঙ্কটা এইভাবে বইয়ে আছে। ঠিক আছে, আমি সেদিন পড়াশোনা করা ছেড়ে দেবো, এক কথাই বলেছি, সেদিন আমি পড়াশোনা করা ছেড়ে দেবো যদি কোনো অঙ্ক আমার বইয়ের সাথে মেলে। ঠিক আছে, সম্পূর্ণ আমার নিজের যা নলেজ সেখানে করাবো। আবার কেমন নিজের নলেজ, সেটা তোমাদের সবচাইতে সোজা লাগবে, কারণ তোমাদের যে থিওরি থাকে সেখান থেকে অঙ্ক করাবো। ওই মুখস্থ করা, এই যে চলো এইখানে জ্যামিতি, তাহলে এটা তোমরা মুখস্থ করে নাও, সেটা আমার ডিকশনারিতে নেই যে মুখস্থ করতে হবে। অঙ্ক মুখস্থ জিনিস নয়, অঙ্ক তুমি বুঝবে তবে পারবে, সিম্পল জিনিস। আমি যদি বুঝে একবার করি আমার পরীক্ষা অবধি করার অঙ্কটা দরকারই নেই। এই যে তোমরা এই অঙ্কটা করলে ক্রমিক সমানুপাতি টাইপের, তোমরা বলো এরপর তোমাদের এই ক্রমিক সমানুপাতি টাইপের যদি পড়ে তোমাদের পরীক্ষাতে কি করে যেতে হবে অঙ্কটা, না শুধু এইটুকু মনে রাখলেই হলো যে মধ্যপদের স্কোয়ার সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ, তাহলে তোমরা যে কোনো অঙ্ক পারবে না যদি তোমাদের ক্যালকুলেশন ঠিক থাকে। ঠিক কি না বলো? তাহলে ক্যালকুলেশন ঠিক মানে কি, দেখো যোগ ভাগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো বাবা, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জানতে হবে তোমাকে। তুমি টেনে পড়ছো, তুমি টেনে পড়ে যদি বলো স্যার আমি যোগ বিয়োগ গুণ ভাগ জানি না, সেটা কিন্তু আমার মানে দুর্বলতা না, ঠিক, কিন্তু সেগুলো আমি শেখাবো। যদি কারো দুর্বলতা থাকে আমি সেটাও শেখাবো। ওকে, কারণ দেখো আমি প্রতিটা পার্ট তো বলে 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 শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা দেখা যাক কি রয়েছে নাকি। তাহলে স্টুডেন্টস দেখো তোমাদের যে 6 নম্বর যে প্রশ্ন সেটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু এবং তোমাকে একটা কোণের মান দিয়েছে ও বি সি সমান যদি 60 হয়, তাহলে তোমাকে ও সি এ যে কোণটা সেটা বের করতে বলেছে সেটা কত। ওকে, তাহলে এখনই আমি বলছিলাম যে জ্যামিতির যে পার্টগুলো রয়েছে সেগুলো আমি যেভাবে করাবো তোমার কোনো টিচার সেভাবে পড়াবে না, এইটুকু গ্যারান্টি দিচ্ছিলাম 500%। তাহলে তোমরা মনে মনে ভাবছিলে স্যার তো বড় বড় বাতিলা মারছে, তাহলে এখন তো জ্যামিতির অঙ্ক এসেছে, দেখা যাক স্যার কেমনভাবে পড়াচ্ছে, ঠিক কি না? তাহলে দেখো আমি কিছু করব না, আমি ছবির থেকে জাস্ট গোটা অঙ্কটা বলে দেবো এবং তোমরা সেটা সমাধান করবে, এটা সিওরিটি দিচ্ছি। তাহলে দেখো প্রথম কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে আমি ও কেন্দ্রীয় বৃত্ত মানে কি, ওকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকবো। আমি ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম, তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত এঁকেছি, মনে করছি আমার এটা হলো কেন্দ্র। ঠিক, তাহলে নিশ্চয়ই কেন্দ্রটার নাম হবে আমার ও। ঠিক, তাহলে ও বৃত্তীয় কেন্দ্রের এ বি একটা ব্যাস, তাহলে ব্যাস কে হয় না, কেন্দ্র দিয়ে যে রেখাটা পাস করে সেটাকে আমরা ব্যাস বলি। তাহলে দেখো এই যে আমার এখানে কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা হলো আমার ব্যাস। তাহলে ব্যাসটার নাম কি বলেছিল, এ বি একটি ব্যাস। ঠিক, এরপর দেখো তোমাকে বলেছে সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, বৃত্তে অবস্থিত অর্থাৎ বৃত্তের যে পরিধি রয়েছে না সেইখানে অবস্থিত। তাহলে এই যে দেখো তোমাদের এটা কি পরিধি, তাহলে এই পরিধির উপর কোথাও একটা বিন্দু রয়েছে সি, এইখানে বসতে পারো সি, এইখানে বসতে পারো সি, এইখানে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে বসাতে পারো, জিনিস একই আসবে। তাহলে আমি এইখানে নিচ্ছি, মনে করো সি একটা বিন্দু, যেহেতু এখানে আমার দাগ হয়েছিল তাহলে এখানে একটা নিচ্ছি বিন্দু সি। ঠিক, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু কি না সি, এবং তোমাকে দেওয়া আছে দেখো কোণ ও বি সি, তাহলে কোণ ও বি সি, তাহলে নিশ্চয়ই তোমাকে বি এর সাথে সি বিন্দু যোগ করতে হবে, তাহলে তুমি বি এর সাথে সি যোগ করলে, তাহলে সেই কোণটার মান তোমায় কত দিয়েছে, 60 ডিগ্রি দিয়েছে। তাহলে তোমার মানটা বের করতে হবে ও সি এ, তার মানে কি
ও সি এ, অর্থাৎ ও সি যোগ করতে হবে আর এও যোগ করতে হবে। তাহলে আমরা ওসি, তাহলে আমি ওসি যোগ করছি নাকি। তাহলে দেখো যদি ওসি যোগ করানো হয় তাহলে কেমন হবে, এইভাবে একটা রেখা হলো ওসি, তাহলে এইটা হলো এ, হলো কি না বলো। তাহলে এই কোণটা আমাকে বের করতে বলেছে ও সি এ, অর্থাৎ কি না এই কোণটা, এই কোণটার মানটা কত আমাকে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো আমি কিভাবে করব। তাহলে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে একটা ব্যাস হচ্ছে এ বি, ঠিক, আর পরিধির উপর একটা বিন্দু সি। তাহলে এইটা, এই যে কোণটা তুমি এখানে পাচ্ছ, এই টোটাল যে কোণটা, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছ এই গোটা কোণটা, এই কোণটা কি সেটা জানতে হবে। তাহলে ব্যাস, যেহেতু এ বি একটা ব্যাস আর এটা পরিধির উপর একটা বিন্দু, তাহলে এইখানে যে কোণটা করেছে সেই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ নয় বলো দেখি। তোমাদের থিওরি নাই যে যদি এ বি একটি ব্যাস হয় এবং বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু সি হয়, তাহলে কোণ এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ নেই। যদি এ বি বৃত্তের একটা ব্যাস হয় আর সি বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু হয়, তাহলে কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ নয়, অর্ধবৃত্তস্থ কোণ বলে কিনা, ঠিক। আবার তোমরা আর একটা থিওরি জানো না, যে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। আবার বলো এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি নয়, তাহলে না স্যার বটে। তাহলে এক সমকোণ অর্থাৎ কত, 90 ডিগ্রি, ঠিক। তাহলে এই যে পুরো কোণটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরো কোণটা, এই টোটাল কোণটার মান কত হচ্ছে না স্যার 90 ডিগ্রি, ঠিক। তাহলে গোটা কোণটার মান কত হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমাদিকে কোণটা জানতে চাইছে, আমাদিকে জানতে চাইছে শুধু ও সি এ, অর্থাৎ শুধু এইটুকুটা, ঠিক কি না। আমাকে শুধু জানতে চাইছে শুধু এইটুকুটা, আমার এই গোটাটার সাথে কোনো সম্পর্ক জানতেই চাইছে না, ঠিক। কিন্তু আমরা এইটুকুটা জানি যে কোণ এই টোটালটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এরপর দেখো এইটা কি কেন্দ্র, এইটা কি ব্যাসার্ধ, তাহলে তেমনি এটাও ব্যাসার্ধ নয়। তাহলে বলো যদি ব্যাসার্ধ হয়, একটা ত্রিভুজ নিলাম আমি, ঠিক আছে, যার এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এইখানে আর এইখানে সমান কোণ উৎপন্ন করে না। যদি কোনো ত্রিভুজের সমান দুটি বাহু কি করে বিপরীত বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করে কিনা, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হবে এইখানে সেই কোণ উৎপন্ন হবে কিনা বলো। তাহলে দেখো এইটা যেহেতু বৃত্তের কেন্দ্র, এটা ব্যাসার্ধ, আবার এটা ব্যাসার্ধ, অর্থাৎ আমি বলতে পারিনি যে ও বি আর ওসি বাহু দুটো সমান। তাহলে ও বি আর ওসি যদি বাহু দুটো সমান হয়, তাহলে এই বিসির সাথে তারা সমান কোণ উৎপন্ন করবে কিনা। তাহলে দেখো এই যেহেতু এই কোণটা 60, তাহলে আমার এই কোণটাও 60 হবে কিনা বলো, কোনো অসুবিধা। তাহলে এইটুকুটা 60 আর গোটাটা 90, কখন সম্ভব, তাহলে এইটুকুটা কত হবে না স্যার 90 থেকে 60 বিয়োগ করলে পাবো, তাহলে এইটুকুটা 30 পাচ্ছ না বলো, পাচ্ছ কিনা বলো। টোটালটা 90 আর এইটুকুটাই হলো 60, তাহলে এইটুকুটা কত বাঁচলো 30, সিম্পল জিনিস হলো। তাহলে বলো আমি যেটা বলেছিলাম সেটা দেখাতে পাচ্ছি, ঠিক। তাহলে এরপর আমরা কিভাবে পরীক্ষাতে লিখব সেটার ব্যাপার। তাহলে এরপর তোমরা দেখো কিভাবে লিখবে। কি রয়েছে, প্রথমত তো ছবি আঁকতেই হবে, ঠিক কি না, কারণ জ্যামিতিতে ছবি ম্যান, ছবি ছাড়া কিছু হয় না। তাহলে আমি ও কেন্দ্রীয় বৃত্ত, আবার দেখো আমার কালি লেখাচ্ছে হালকা, তাহলে একটু মুছে নিই, ঠিক কিনা। তাহলে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এ বি বৃত্ত, ছবিটা আঁকা হচ্ছে কই ভালো নাকি। তাহলে এ বি হচ্ছে বৃত্তের একটা ব্যাস, তাহলে কেন্দ্রের নামটা আগে দিই ও, তাহলে এ বি হলো বৃত্তের ব্যাস, বৃত্তের উপর যে কথা একটা বিন্দু আমি নিলাম সি, তাহলে এইটার সাথে এটা যুক্ত ছিল, আবার এটার সাথে এটা যুক্ত ছিল কিনা, ঠিক। তাহলে দেখো আমরা কিভাবে লিখব, এখানে কোণ এ সি বি সমান অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কেন না, এ বি হচ্ছে ব্যাস এবং সি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। যেহেতু এ বি সমান ব্যাস ও বা এবং সি
পরিধির উপর অবস্থিত একটা বিন্দু, সি পরিধির উপর একটি বিন্দু। তাহলে এইটুকুটা কী হলো? অর্ধবৃত্তস্থ কোণ। আবার অর্ধবৃত্তস্থ কোণ মানে কত? না স্যার এক সমকোণ, এটা তোমরা জানো। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ সমান কত পেলাম? 90 ডিগ্রি। তাহলে দেখো আমি কোণ এসিবি মানে এই যে টোটাল কোণটা ছিল আমাকে তো বের করতে বলেছে, এইটা আমার এই টোটালটা হলো 90, ঠিক কি না? তাহলে টোটাল কোণটা আমি অলরেডি পেয়েছি 90। তাহলে টোটাল কোণটা যদি 90 হয়, ঠিক আছে, তাহলে টোটালটা হলো এই লাল কালারে লিখেছি, তাহলে টোটাল কত হলো 90। তাহলে আমাকে বের করতে হবে এই যে ব্লু কালার যেটা ছোটো ছলি এই যে ছোট আছে সেইটা বের করতে হবে, ঠিক কি না? তাহলে আবার ত্রিভুজ ও বিসি, ত্রিভুজ ও বিসি এর কি হচ্ছে? ও বি সমান ওসি, ও বি সমান ওসি। তাহলে ও বি সমান যদি ওসি হয় তাহলে কি হবে? ও বি সি কোণ আর ও সি বি কোণ দুটো সমান হবে কিনা? অতএব কোণ ও বি সি সমান কোণ ও বি সি, মানে দেখো এই দুটো বাহু সমান, তো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে কি দেখো ও বি সি সমান ও সি বি সমান কোণ ও সি বি হবে কিনা? আবার তাহলে আমার এই ও সি বিটা দেখো, আমার ও বি সিটা দেওয়া আছে প্রশ্নে, এটা কত বলেছে দেখো 60 বলেছে। তাহলে ও বি সি সমান 60 যদি হয় তাহলে ও সি বি সমান কত হবে? তাহলে 60 ডিগ্রি সমান হচ্ছে ও সি বি। অতএব কি না কোণ ও সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো কোণ ও সি বি সমান আমি কত পেলাম? 60। তাহলে এইটুকুটাই পেলাম 60, টোটালটা পেলাম 90। তাহলে কোণ কত? ও সি এ সমান কত হবে? 90 থেকে 60 বিয়োগ। অতএব কোণ ও সি এ সমান 90 বিযুক্ত 60 সমান কত? 30 ডিগ্রি। অতএব নির্ণয় কোণ ও সি এ সমান 30 ডিগ্রি, ঠিক কিনা? তাহলে দেখো অঙ্ক বোঝা গেল। এইভাবে লিখবে তোমরা পরীক্ষাতে, বা তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে যেখানে তোমাদের স্কুলে জমা করতে হবে, তাহলে সেইখানে তোমরা এইভাবে লিখে নিচ্ছ সেটা। ওকে, তাহলে এরপর তোমাদের যে পরে কোশ্চেন রয়েছে 7 নম্বর কোশ্চেন, সেটা দেখা যাক কী রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের পরের প্রশ্ন কি বলেছে? একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তার মানে কি দেখো, প্রথমত তো একটা কি ছিল? ঘনক ছিল, ঠিক কি না? তাহলে যদি দেখো এইটা একটা ঘনক হয়, এইভাবে ঘনক, তাহলে ঘনক কাকে বলে? তার প্রথমেই বলা হয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, তাকে আমি বলি ঘনক। তাহলে এই যে ঘনক ছিল এর কিনা তুমি ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিকেও আবার উচ্চতাকেও যদি তুমি 50% করে বাড়াও, তাহলে যত ছিল তার যদি 50% বাড়াও, তাইলে ক্ষেত্রফলটা কত বাড়বে সেটা তোমাদেরকে জানতে চাইছে। তাহলে মনে করো এটা দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যটাও বাড়িয়েছি, প্রস্থ ছিল, প্রস্থটাও বাড়িয়েছি, উচ্চতা ছিল, উচ্চতাটাও বাড়িয়েছি। তাহলে সবগুলো যদি তুমি বাড়াও তাহলে কী হবে? একটা বড় আকারের তুমি ঘনক পাচ্ছ কি না? তাহলে এই যে তুমি বড় আকারে ঘনক পাচ্ছ, তোমাকে বলতে চাইছে যে ক্ষেত্রফল তো বেড়েছে, তো শতকরা কত বেড়েছে, ঠিক? তাহলে দেখো সেটা কেমনভাবে হবে। তাহলে কিনা প্রথমত তো আমাকে জানতে হবে যে প্রথমে আমার ক্ষেত্রফল কত ছিল, ঠিক কিনা, এবং পরে ক্ষেত্রফল কত হলো সেগুলো জানতে হবে। তাহলে কি হবে? মনে করি কি না, দেখো যদি আমার বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে আমার বাহুর দৈর্ঘ্যটা কি ধরে নিতে হবে। তাহলে আমি তার জন্য বাহুর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। তাহলে মনে করি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে আমি মনে করলাম যে ঘনকের প্রত্যেকটি যে বাহু ছিল তার দৈর্ঘ্যটা কত না এ একক। তাহলে যদি এ একক হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো ঘনকের 6টা তল, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত? এ গুণিত এ অর্থাৎ এ স্কোয়ার।
আবার 6টা তল, তাহলে একটি তলের ক্ষেত্রফল যদি a স্কোয়ার হয় তাহলে 6টি তলের ক্ষেত্রফল কত বেশি, অর্থাৎ কত 6a স্কোয়ার, ঠিক কিনা। অতএব ঘনকের কী হবে ক্ষেত্রফল, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত না স্যার 6a স্কোয়ার, তাহলে কি হবে বর্গ একক, ক্ষেত্রফলের একক বর্গ একক হয়তো, ঠিক। তাহলে প্রথমে ঘনকটার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য ছিল a একক, ফলে ঘনকটার সমগ্র তলের যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল কত 6a স্কোয়ার। এবার তুমি যে বাহুর দৈর্ঘ্য সেটা তুমি 50% বাড়াচ্ছ, অর্থাৎ কিনা 100তে বাড়াচ্ছ 50%, তাহলে এতে তুমি কত বাড়াচ্ছ সেটা বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য a বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করায়, 50% বৃদ্ধি, তাহলে 50% বৃদ্ধি মানে কত বাড়াচ্ছি আমি সেটা বের করছি। তাহলে 50% মানে কি দেখো 100তে 50 বাড়াচ্ছি কিনা, 50% মানে 100তে 50 বাড়াচ্ছি, 100তে বাড়ছে 50, তাহলে যদি বাহু দৈর্ঘ্যটা কত ছিল এ, তাহলে আমি কি দেখবো যে এতে কত পরিমাণ বাড়ছে, তাহলে গুণিত এ। তাহলে দেখো শূন্যের জন্য শূন্য কাটলো, 5 2 কত হবে 10, তাহলে উপরে কত 1 গুণিত এ মানে কত এ, আর নিচে এ নিচে কিছু মানে কত 1, তাহলে 2 গুণিত 1 মানে কত এ, তাহলে আমার কত বাড়লো a/2 পরিমাণ বাড়বে কিনা, এত একক বাড়লো। তাহলে আগে ছিল আমার a একক, এখন আরও বাড়াইলাম a/2 একক, তাহলে এখন দৈর্ঘ্য কত হবে না আগে যত ছিল আর যত বাড়লো তার যোগফল। অতএব এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, আগে ছিল কত a, এখন বাড়লো কত a/2, তাহলে এত একক, ঠিক। তাহলে দেখো যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে কত হবে না 1-এর নিচে কিছু নেই মানে এর নিচে কিছু নেই মানে কত 1, তাহলে 2 আর 1-এর লসাগু কত 2, ঠিক। তাহলে 2 হলো লসাগু, তাহলে যদি 2 লসাগু হয় তাহলে কত হবে এটা দিয়ে লসাগু ভাগ, তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে 2, তার সাথে উপরে একটা গুণ করলে কত 2a, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে কত 1, তার সাথে উপরে একটা গুণ, তাহলে 1 গুণিত a, অর্থাৎ কত না স্যার a। তাহলে দেখো আমরা কত পেলাম, আমরা পেলাম 2a + a/2, অর্থাৎ কত 2a মানে দুটো a যুক্ত আরেকটা a, তাহলে কটা a হলো, তাহলে দুটো যুক্ত একটা মানে 3টা a, তাহলে 3a/2 একক পেলাম কিনা। তাহলে এখন ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য হলো কত 3a/2, তাহলে ক্ষেত্রফল কত হবে 6a স্কোয়ার হয়, 6a স্কোয়ার মানে 6 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে 6 গুণিত এটার বর্গ হবে কিনা। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো দেখো 6 গুণিত বাহুর স্কোয়ার, তাহলে বাহু মানে কত 3a তার স্কোয়ার, তাহলে 3a/2 তার স্কোয়ার, ঠিক। তাহলে আমার কত হলো দেখো, তাহলে হলো আমার 6 গুণিত কত হবে 3-এর স্কোয়ার 9, আবার এরও স্কোয়ার কত a স্কোয়ার বাই 2 2 কত না স্যার 4, ঠিক কিনা। তাহলে আমার কত হলো দেখো এখন বাহু দৈর্ঘ্যটা 6 নাম, তাহলে যদি কাটাকাটি করি তাহলে দেখো 2 3 6 2 2 4, তাহলে কত হলো এখন 27a স্কোয়ার বাই 2, ঠিক। তাহলে আমাকে বলেছে কতটা বাড়লো, তাহলে দেখো আমার যদি আমি তোমাকে বলি তোমার বয়স আগে ছিল 8 বছর, এখন হলো 12 বছর, তাহলে কত বাড়লো, আগে ছিল 8 এখন হলো 12, তাহলে বাড়লো কত 12 বিযুক্ত 8, অর্থাৎ 4 বছর বাড়লো কিনা। তাহলে তেমনি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 6a স্কোয়ার, এখন হলো কত 27a স্কোয়ার/2, তাহলে আমার ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা আমার বাড়লো কত না স্যার এখনের থেকে আগেরটা বিয়োগ করব, তাহলে এইটাই বাড়লো, তাহলে এটাই বাড়লো কিনা, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এই দুটোর বিয়োগফলটা বাড়লো না আগে কত ছিল, তাহলে আগে ছিল 6a স্কোয়ার, তাহলে 6a স্কোয়ারে বাড়লো এই দুটোর বিয়োগফলটা, তাহলে 100তে কত, তাহলে কি হবে আমি একটু ছোটো করে নিচ্ছি, ঠিক আছে, বা আমি সেটা দেখাচ্ছি কেমন করে। দেখো প্রথম দুটোর বিয়োগ করলে তাহলে আমার এতটা পরিমাণ বাড়লো, তাহলে এতটা তো বাড়লো, কততে এত বাড়লো, তাহলে আগে কত ছিল 6a স্কোয়ার ছিল, তাহলে স্যার 6a স্কোয়ারে এতটা বাড়লো, ঠিক কিনা। তাহলে ঘনফল শতকরা বৃদ্ধি, ঘনফল আবার লিখছি
ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি নাকি। অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি। তাহলে দেখো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি অর্থাৎ আমাকে জানতে হবে আগে বাড়লো কত। তাহলে বাড়লো কত না স্যার 27/2 বিযুক্ত আগে যত ছিল 6a², পরেরটা যুক্ত আগেটা এত বাড়লো না স্যার কততে এত বাড়লো না স্যার আগে যত ছিল, আগে কত ছিল 6a², তাহলে 6a² বাড়লো এই দুটোর বিয়োগফলটা, তাহলে 100তে কত বাড়বে সেটাই তো শতকরা, তাহলে গুণিত 100, ঠিক কিনা। বুঝতে কোনো অসুবিধা না স্যার? কোনো অসুবিধা নেই। তাহলে দেখো কি হচ্ছে, আমার যদি এইখানে দেখো 6 নিচে 6a² নিচে কিছু নেই মানে কত 1, তাহলে 2 আর 1 লসাগু কত হবে না স্যার 2 হবে কি না। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত 1, তাহলে কত 27a² হবে কি না, 27a² বিযুক্ত দেখো 1 দিয়ে তুমি 2কে ভাগ করছো, তাহলে 1 2 কত 2, তাহলে 2 এর সাথে যদি 6a² গুণ করো তাহলে কত 12a² হবে কি না। আর নিচে কত ছিল 6a² তো ছিলই, আর সাইডে গুণিত ছিল 100। এইখানে অবধি কোনো অসুবিধা না স্যার? কোনো অসুবিধা নেই। তারপর দেখো কত ছিল, তাহলে 27টা a², তার থেকে তুমি 12টা a² বিয়োগ করছো, 27টা a², তার থেকে 12টা a²কে বিয়োগ করছো, তাহলে কত হবে না স্যার 15টা a², ঠিক তো। তাহলে 15a², দুটোর বিয়োগফল, তার নিচে কত ছিল 2 ছিল, ঠিক আছে। আবার দেখো 6a² তার সাথে ভাগাকার আছে, ঠিক কিনা। তাহলে আমি যদি একইবারে গুণা করি তাহলে কী হবে দেখো, এটা ভাগাকার যদি আমি গুণাকারে লিখি তাহলে কী হয়, নিচে একটা উপরে যায় আবার উপরেরটা নিচে আসে, তাহলে গুণিত হবে না 1/6a² হবে। আবার দেখো গুণিত তো 100 ছিলই, ঠিক। তাহলে দেখো a² কাটো, ঠিক। তাহলে কত না 2, আমি 3 2 এ 6, 3 5 এ 15, ঠিক। 2 50 100, আবার 2 25 100, তাহলে উপরে কত পেলাম দেখো 5 গুণিত 25 মানে কত না স্যার 125, তাহলে সমান 125% বাড়িল কিনা। অতএব কী হবে, ঘনকটির ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পেল। অতএব ঘনকটির ক্ষেত্রফল, অতএব ঘনকটির ক্ষেত্রফল শতকরা কত না 125%, 125% বৃদ্ধি পেল, তাহলে দেখো অঙ্কটা পুরো হলো, পুরোটাই বোঝা গেল, কোনো অসুবিধা নেই অঙ্কে, আছে কি কোনো অসুবিধা নেই? ওকে, তাহলে এরপর তোমাদের লাস্ট অঙ্ক 8 নাম্বার অঙ্ক কী আছে দেখা যাক। ওকে, তাহলে অলরেডি আমাদের ক্লাসটা অনেক বড় হলো, কিন্তু বড়টা ব্যাপার না, আমি যদি সেইখান থেকে কিছু শিখলামই না তাহলে আমার কী দাম। আমাকে যা শিখতে হবে এই টাইপের, তোমাকে যেমনই অঙ্ক দেখ, তুমি যে টাইপের অঙ্কগুলো আমি তোমাকে করালাম তার সেই টাইপের তোমাকে যে কোনো অঙ্ক পড়ুক তুমি কিন্তু সেগুলো করতে পারবে। এবং তোমার চ্যাপ্টারগুলো সম্বন্ধে তুমি একটা অঙ্ক করো না কেন, তোমার চ্যাপ্টারগুলো সম্বন্ধে তোমার ধারণা হলো, ঠিক কিনা। তাহলে একটা ক্লাস লম্বা হলো, কিন্তু সেখান থেকে আমরা শিখলাম অনেক কিছু, ঠিক। কারণ আমি প্রতিটা অঙ্ক যখন করছি সেখান থেকে অনেক জিনিস টাচ করছি, ঠিক কিনা। তাহলে এরপর আমাদের যে লাস্ট অঙ্ক সেটা দেখা যাক। তাহলে দেখো আমাদের যে লাস্ট অঙ্ক রয়েছে সেটা কী রয়েছে, 2x + 1 + 3/2x + 1 = যদি 4 হয় তাহলে আমাকে সমাধান করতে বলেছে। সমাধান অর্থাৎ কিনা এক্সের মান বের করতে বলেছে, ঠিক। আবার এক্সের মান -½ হবে না, x ≠ -½ কারণ তুমি যদি দেখো এক্সের মান যদি তুমি -½ বসাও তাহলে এই দিকের মানটা তুমি 0 পাচ্ছ, ঠিক আছে। তাহলে 0 সমান কি 4 হয়? তাহলে 0 সমান 4 আমাদের কোনোদিনও সম্ভব নয়, তার জন্য x ≠ ½। ওকে, তাহলে দেখো এইখানে 2x/1 তার নিচে কিছু নেই মানে কি রয়েছে 1, তাহলে দেখো এই বাই আর এই বাইয়ের মাঝে কি রয়েছে একটা প্লাস চিহ্ন রয়েছে, তাহলে কি হবে ভগ্নাংশের যোগ বিয়োগ হবে কি না। তাহলে কেমন করে হবে, তাহলে দেখো বা কি হবে লসাগু, তাহলে 1 আর 2x + 1 এদের লসাগু কত হবে না 2x + 1 হবে কি না, ঠিক। তাহলে 1 দিয়ে তুমি যদি কোনো সংখ্যাকে ভাগ করো তাহলে তুমি সেই সংখ্যাটাই ফিরে পাও। তাহলে 1 দিয়ে তুমি যদি 2x + 1কে ভাগ করো তাহলে তুমি 2x + 1 পাচ্ছ কি না। তাহলে তুমি 2x + 1 পালে, আবার যেটা পাই তার সাথে উপরে একটা গুণ হয়,
তাহলে দেখো 2x প্লাস 1 আর 2x প্লাস 1, তার মানে কি দুটো 2x প্লাস 1 পালি কিনা, তার মানে 2x প্লাস 1 তার বর্গ হলো কিনা, তাহলে 2x প্লাস 1 তার বর্গ প্লাস 3 ইন্টু কী হবে দেখো, আচ্ছা 3 ইন্টু যদি বলি সেটা একটু না বুঝে লেখা হচ্ছে, তাহলে দেখা যাক এই 2x প্লাস 1 দিয়ে 2x প্লাস 1কে ভাগ করছে, তাহলে কত হবে, দুটো সমারাশির ভাগ করলে কত হয়, সর্বদা 1 হয়, তাহলে যেটা ভাগ ফল পাবো সেটার সাথে উপরে একটা গুণ, তাহলে 1 গুণিত 3 মানে কত না স্যার 3, ঠিক সমান কত ছিল 4 ছিল। তাহলে দেখো এরপর কী রয়েছে এইখানে একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, কেমনভাবে না 2x সমান তুমি যদি এ ভাবো আর 1টা যদি তুমি বি ভাবো, তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার নেই, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয় না স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা জানি কত হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় কি না, তাহলে এ মানে কত, এ মানে 2x, তাহলে 2x এর বর্গ, তাহলে 2-এরও বর্গ x-এরও বর্গ, তাহলে 2-এর বর্গ কত না স্যার 2 2 4, আবার x-এর বর্গ কত না x স্কোয়ারে, তাহলে a স্কোয়ার হলো প্লাস 2ab মানে 2 গুণিত 1 গুণিত b, এইখানে কি 2 গুণিত এই রাশিটা গুণিত এই রাশিটা, তাহলে 2-এর সাথে 1 গুণ করলে একই পাবো, আবার 2 পেলাম ধরো, তাহলে 2 গুণিত 1 মানে কত 2 পেলাম, আবার 2 সাথে যদি তুমি 2x গুণ করো তাহলে কত 2x গুণিত 2 মানে কত 2 2 4x, তাহলে প্লাস 4x প্লাস বি স্কোয়ার মানে বিকে 1-1-এর স্কোয়ার মানে কি দুটো 1-এর গুণফল, তাহলে কত 1, ঠিক আছে, এবং প্লাস 3 তো ছিলই, তাহলে প্লাস 3 ডিভাইডেড বাই কত না স্যার 2x প্লাস 1 সমান 4, ঠিক কিনা কোনো অসুবিধা। এরপর দেখো এই 4-এর নিচে কিছু নেই মানে কি রয়েছে 1, তাহলে এই বাইয়ের সমানে তুমি দেখো কোথাও প্লাস মাইনাস রয়েছে, তাহলে যদি প্লাস মাইনাস না থাকে তখন কী হয় বজ্র গুণন হয়, তাহলে এই নিচেটার সাথে এইটা গুণ হবে আর এটার সাথে এইটা গুণ হবে, তাহলে যদি আমি গুণ করি তাহলে দেখো কী পাচ্ছি না 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আর কত 4 সমান 4 গুণিত 2x মানে কত 2 4 8x, ঠিক কিনা, প্লাস 4 গুণিত 1 মানে কত 4, ওকে কোনো অসুবিধা। তাহলে দেখো এই সমস্ত রাশিগুলোকে আমি একদিকে নিয়ে আসছি, তাহলে আমি কী পাচ্ছি দেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা যদি এদিকে আসে কিছু চিহ্ন মানে কি প্লাস, কিছু চিহ্ন না থাকলে সেটা প্লাস, তাহলে এদিকে গেলে কত হবে -8x বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এটাও এদিকে গেলে কত হবে -4 সমান কত 0, তাহলে দেখো 4 4 সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে কাটবে, কেন কাটে না স্যার দুটো যদি আমার সমান রাশির বিয়োগ করি তাহলে 0 হয় তার জন্য, তাহলে কাটলো, ঠিক আছে। তাহলে এরপর দেখো কি পেলাম, এরপর দেখো পেলাম 4x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4x মাইনাস 8x, ঠিক মাইনাস মানে কি 4টা 8x প্লাস আছে আর এই 8টা 8x মাইনাস আছে, সরি 8টা x মাইনাস আছে, তাহলে 4টা x আছে প্লাস আর 8টা x আছে মাইনাস, তাহলে দেখো x-এর রাশি 4টা x-এর রাশি 8টা x, আর চিহ্ন আলাদা আলাদা, তাহলে কী হয় বিয়োগ হয়, তাহলে বিয়োগ কার সাথে কার হয় না বড়োর সাথে ছোটোর হয়, তাহলে 8 থেকে 4 বিয়োগ হবে, আবার বড়োটার চিহ্নই হয়, তাহলে বড়োকে 8, তাহলে কত হবে মাইনাস চিহ্ন হবে প্রথমে, তা 8 থেকে 4 গেলে কত 4x সমান কত 0, ঠিক কিনা। তাহলে দেখো এইখানেও 4x রয়েছে, এইখানেও 4x রয়েছে, তাহলে আমি দুটো থেকে 4x কমন নিতে পারি, ঠিক কিনা। তাহলে আমি যদি দেখো দুটো থেকে আমি 4x কমন নিই তাহলে আমার কত হচ্ছে, তাহলে দুটো থেকে 4x যদি কমন নেওয়া হয় তাহলে কত হচ্ছে না স্যার 4x কমন নিলে এইখানে কী পড়ে থাকবে, তাহলে 4 তো অলরেডি কমন নিয়েছি আর একটা x কমন নিয়েছি, দুটো x ছিল তাহলে একটা x পড়ে থাকবে, আর এইখানে দেখো 4 কমন নেওয়া হয়েছে 100 কমন নেওয়া আছে, কিছু পড়ে নেয় মানে কি 1 পড়ে আছে, তাহলে এরপর দেখো কি দুটো রাশির গুণফল 0 কখন সম্ভব, যখন রাশি দুটোই 0 হয় অথবা রাশি দুটোর মধ্যে কোনো একটাকে 0 হতে হয়, অতএব আমি কি পেলাম দেখো 4x সমান কত 0, বা এইখানটা যদি দেখতে অসুবিধা আমি সাইডে লিখে নিচ্ছি, তাহলে অতএব কী হবে 4x সমান 0, তার মানে কি অতএব x-এর মানটাও 0, কারণ 4টি নিচে যাবে, আবার 0কে তুমি 4 দ্বারা ভাগ করলে 0ই পাবে, আবার কি না এবং x মাইনাস 1 কত 0, তাহলে অতএব x সমান কত 1টা ওইদিকে যাচ্ছে তাহলে কত হবে +1 হবে কি না, তাহলে দেখো আমি x-এর মান কত পেলাম 0 এবং 1, অতএব নির্ণেয় x-এর মান, অতএব নির্ণেয় x সমান 0, 1,
তাহলে দ্বিঘাত সমীকরণ ছিল, এক্সের দুটো মান পেয়েছি, একটা 0 একটা 1। তাহলে আমরা যদি চেক করে নিই তাহলে দেখা যাক, এক্সের মান যদি 0 বসাই তাহলে 0 1, এইখানে 0, তাহলে কত 3, 3 আর 1 4, ঠিক আছে। এক্সের মান 1 বসাচ্ছে, 2 আর 1 3 প্লাস 3/3 মানে 1, 3 আর 1 4, ঠিক আছে। তাহলে নির্ণয় সমাধান হলো এটা, ঠিক। তাহলে তোমাদের যে অঙ্কগুলো ছিল সমস্তই পার্ট 1 সমস্ত অঙ্কগুলো করা হয়েছে। এরপর পার্ট 2 কালকে, ঠিক আছে, কালকেই তোমরা কালকেই কিন্তু পার্ট 2 পেয়ে যাচ্ছ। তাহলে যারা এখনও অবধি বং ম্যাথ সেন্টার এই যে আমাদের চ্যানেল এটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে তোমাদেরই উপকার, ঠিক না? তোমাদের স্কুল থেকে যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেবে বা স্কুলে যে সমস্ত ইনফরমেশানগুলো থাকবে সেগুলো কিন্তু স্কুলে থেকে অনেক আগেই তোমরা এই বং ম্যাথ সেন্টার থেকে পেয়ে যাচ্ছ বাড়িতেই, ঠিক আছে। তাহলে তোমাদেরকে কিন্তু বং ম্যাথ সেন্টারের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে যুক্ত থাকার জন্য তোমরা কীভাবে যুক্ত থাকবে দেখো, অনেকে জানো না, তাদের জন্য বলে দিচ্ছি। দেখো তোমরা ভিডিও দেখছো, তার নিচে লাল কালারে, ঠিক আছে, লাল কালারে এমনি একটা বক্সের মধ্যে লেখা রয়েছে সাবস্ক্রাইব, ঠিক আছে, SUSCRIBE সাবস্ক্রাইব। তাহলে তুমি সেই সাবস্ক্রাইব ওই বোতামটা ক্লিক করছো, ঠিক। তাহলে যদি তুমি ক্লিক করো তাহলে আমাদের চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব হলো। এরপর একটা তুমি বেল আইকন পাবে, এইভাবে একটা বেল আইকন আসছে, সেই বেল আইকনটা তুমি কী করছো, সেই বেল আইকনটা তুমি প্রেস করে দিচ্ছ। তার ফলে কী হচ্ছে না, আমাদের যে সকল ভিডিওগুলো সেইগুলো যখনই আমরা আপলোড করছি তোমরা সাথে সাথে সেগুলো নোটিফিকেশান পাচ্ছ, ঠিক আছে। আমরা কী ভিডিও আপলোড করি, তোমাদের ধরো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আবার ম্যাথের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে আপলোড করানো হয়, সম্পূর্ণ থিওরি বোঝানো হয়, সব অঙ্কগুলো করানো হয় এইভাবেই, যেমন আজকে করালাম, ঠিক আছে। এবং কি করানো হয় না, যখনই চ্যাপ্টার শেষ হলো সেখান থেকে আমি নোটস দিচ্ছি চ্যাপ্টারগুলো, যেগুলো তোমাদের সম্ভাব্য পরীক্ষার জন্য তোমরা যে মাধ্যমিক দেবে তার যে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো সেগুলো আমি নোটস দিচ্ছি, বা যে ফিজিক্স কেমিস্ট্রি যে ফিজিক্স আর বায়োলজি যেগুলো রয়েছে সেগুলো নোটস দিচ্ছি। এবং কি হচ্ছে, আর সাথে সাথে কি হচ্ছে, যখনই চ্যাপ্টারটা শেষ হচ্ছে আমরা সেখান থেকে এক্সাম নিচ্ছি, এবং এক্সামে যে টপ করছো তাকে কিন্তু আমরা এখান থেকে গিফট দিচ্ছি। তাহলে তোমরা কি করছো, সাবস্ক্রাইব করছো এবং চ্যানেল এই যে বেল আইকন সেটা ক্লিক করছো। আর নিচে দেখবে একটা এই টাইপের শেয়ার রয়েছে, এই টাইপের চিহ্ন রয়েছে, তীর চিহ্ন, এবং তার পাশে লেখা রয়েছে শেয়ার, ঠিক আছে। তাহলে এইটা যখনই তোমরা ক্লিক করছো তখনই তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখানে তোমাদের যে সকল বন্ধু বান্ধবী বা যে সকল রিলেটিভ রয়েছে যারা 10 ক্লাসে পড়াশোনা করছে তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করছো। তার ফলে কি না তারাও আমাদের সাথে যুক্ত হতে পারছে, তার ফলে তোমরা একসাথে আমাদের সাথে ক্লাস করতে পারছো, ঠিক আছে। আবার আমাদের যখন 1K সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আমরা লাইভ ক্লাস নেব, ঠিক। যেমনভাবে তোমরা পয়সা দিয়ে কোচিং সেন্টারে পড়ে, এখানে তোমরা কিন্তু ফ্রি পড়বে, কোনো পয়সা লাগবে না, 1 টাকাও পয়সা লাগবে না, ঠিক আছে। আমরা কষ্ট করছি, তোমরা সেইখান থেকে সুবিধা পাও, তোমরা ভালো ভালো রেজাল্ট করো, সেটাই আমাদের প্রাপ্য। গুরুদক্ষিণা হিসাবে আমরা কী নিচ্ছি না, তোমাদের রেজাল্ট ভালো হবে, সেইখান থেকে আমরা একটা মনে সান্ত্বনা পাচ্ছি, এটাই আমাদের গুরুদক্ষিণা, আমাদের এক্সট্রা কোনো গুরুদক্ষিণা চাই না। তাহলে তোমরা কী করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, বেল আইকনটা প্রেস করছো আর ভিডিওটা শেয়ার করছো, ওকে।